ম্যাম, আপনার পার্সেলটা এই যে এখানে সাইন করে দিন। আমার আরও 10টা জায়গায় ডেলিভারি বাকি আছে। সাইন তো করবই, কিন্তু পার্সেলের জন্য নয়, আমাদের নিকা নামায়। আর্য, তুই কি ভেবেছিস আমি তোকে এত সহজে ছেড়ে দেব? ম্যাম, আপনি অফিসের মাঝখানে এসব কি পাগলামি করছেন? স্টাফরা শুনলে কি ভাববে? আমি আপনার কলেজের 2 বছরের জুনিয়র ছিলাম বলে কি এখন যা ইচ্ছে তাই করবেন? জুনিয়র ছিলি বলেই তো তোর ওপর আমার অধিকার বেশি। তুই যখন আমাদের ফেয়ারওয়েলের গিটার বাজিয়ে গান গাইছিলি সেদিন থেকেই তুই আমার। আজ এই অফিসেই কাজে ডেকেছি, তোকে বিয়ে করেই আমি আজ বাড়ি ফিরবো। অনামিকা আপু, আপনার মাথা ঠিক আছে তো? আমি একটা মেসে থাকি, পার্ট টাইম ডেলিভারি করি। আমার অসুস্থ মা বাসায় আমার পথ চেয়ে বসে আছেন। আমি কোনোভাবেই আপনাকে বিয়ে করতে পারবো না। আমার একটা বড় শারীরিক সমস্যা আছে। আমি কোনো দিন বাবা হতে পারবো না। আনিকা এবার কেবিনের দরজা লাগিয়ে দেয়। আর্যর কথা শুনে একটু না দমে বলে, বাবা হতে পারবি না তো কি হয়েছে? আমি কি তোকে বাচ্চার জন্য বিয়ে করছি? আমি তোকে ভালোবাসি, এটাই শেষ কথা। আমাদের অনেক টাকা আছে, দরকার হলে পরে ট্রিটমেন্ট করাবো, নয়তো একটা বাচ্চা অ্যাডপ্ট করব। সর্বনাশ! এ তো দেখি পাহাড়ের মতো অটল। একে কোনো অজুহাতেই টলানো যাবে না। অনামিকার নির্দেশে অফিসে সিকিউরিটি গার্ডরা দরজা পাহারা দিচ্ছে। অনামিকা ফোন বের করে ওর বড় ভাইকে অফিসে ডেকে পাঠালো। ওর ভাইও ওই কোম্পানির পার্টনার। অনামিকা, তুই কি পাগল হয়ে গিয়েছিস? অফিসের মধ্যে এই পিচ্ছি ডেলিভারি বয়ের সাথে বিয়ে? ওর না আছে কোনো স্ট্যাটাস, না আছে কোনো পরিচয়। মা শুনলে হার্ট অ্যাটাক করবে। অর্ণব ভাই, আপনার বোনকে বোঝান। আমি একদম রাস্তার ছেলে। আমার নিজের একটা ঘর পর্যন্ত নেই। ওনাকে আমি খাওয়াবো কি? আমি তো নিজেই মায়ের ওষুধের টাকা জোগাতে হিমশিম খাই। অনামিকা টেবিল থেকে একটা কাচের পেপার ওয়েট হাতে নিয়ে বলে, ভাইয়া, তুমি যদি এই বিয়েতে সায় না দাও তবে আমি আজই নিজের কপাল ফাটিয়ে পুলিশে খবর দেব যে তোমরা সবাই মিলে আমাকে টর্চার করছো। কাজী সাহেব, আপনি আগে কাগজ বের করেন। বোনের এমন মারমুখী রূপ দেখে অর্ণব ভয় পেয়ে গেল। সে জানতো অনামিকা যা বলে তা করেই ছাড়ে। বাধ্য হয়ে সে কাজীকে ইশারা করলো। আর্য চোখে তখন পানি। সে ভাবল, আল্লাহ, মায়ের জন্য ওষুধ কিনতে এসে আমি নিজে কোন বিপদে ফেসে গেলাম। এরপর নিকা করানো হলো। আর্যর মাথায় বন্দুক ঠেকানো ছিল, তাই সে বাধ্য হয়ে বিয়ে করলো। নিকা শেষ হওয়ার পর অনামিকা জয়ের হাসিতে আর্যর কপালে একটা চুমু দিতে চাইল, কিন্তু আর্য রাগে মুখ ফিরিয়ে নিল। সে কেবিন থেকে বের হতে চাইলে আনিকার ভাই বাধা দিল। শোন ছোকরা, আমার বোনের কপাল ভালো যে তোকে পছন্দ করেছে। এখন থেকে সাবধানে থাকবি, একটু তেরাবি করলে তোকে গুম করে দিব। আপনারা টাকার জোরে যা খুশি তাই করছেন। এটা বিয়ে নয়, এটা জুলুম। জুলুমি সই। এখন তুই আমার। চল, আগে তোকে ড্রেস কিনে দিব, তারপর বাসায় নিয়ে যাব। আনিকা আর্যর হাত ধরে টেনে নিচে নামিয়ে ওর দামি গাড়িতে বসালো। আর্যর ফোনটা তখন অনবরত বাজছে। স্ক্রিনে ভেসে উঠছে মা। আর্যর বুকটা কেঁপে উঠল। মায়ের শরীর ভালো নয়। এ সময় সে বাসে না ফিরলে মা দুশ্চিন্তা করবেন। সে অনামিকাকে অনেক অনুরোধ করে বলল, আপু, আমার মা খুব অসুস্থ। আমাকে একবার বাসায় যেতে দিন। আমি প্রমিস করছি আমি পালাবো না। মায়ের ওষুধগুলো দিয়ে আমি নিজেই আপনার কাছে আসব। তুই যে পালাবি না তার গ্যারান্টি কি? আমার মায়ের কসম, আমি পালাবো না। আপনি চাইলে আপনার গার্ড আমার সাথে পাঠান। অনামিকা নিজের এক বিশ্বস্ত গার্ডকে আর্যের সাথে পাঠালো। আর্য বাসে গিয়ে মাকে ওষুধ খাইয়ে শান্ত করলো, কিন্তু মা যখন আর্যর পাঞ্জাবিতে আতরে ঘ্রাণ পেলেন আর আর্যের চোখে পানি দেখলেন, তিনি অবাক হয়ে গেলেন। আর্য কিছু না বলে চুপচাপ মায়ের কোলে মাথা রেখে শুয়ে রইল। সে বুঝতে পারছে না যে সে তার মায়ের থেকে এক বিশাল বড় পরিচয় গোপন করে রেখেছে। আর্য আসলে সাধারণ কোনো ছেলে নয়। তার মা দেশের একজন নামকরা প্রাক্তন বিজ্ঞানী, যিনি এখন অসুস্থতার কারণে আড়ালে আছেন। আর আর্যর বাবা ছিলেন এই শহরের সবচেয়ে বড় রিয়েল অ্যাসেট ব্যবসায়ী, যার মৃত্যুর পর আর্যর চাচারাই সব দখল করে ওদের তাড়িয়ে দিয়েছিল। আর্য ইচ্ছে করলেই ওই
অনামিকাদের কোম্পানি চুটকিতে কিনতে পারে, কিন্তু সে ইচ্ছে করেই মাকে নিয়ে লুকিয়ে সাধারণ জীবনযাপন করছে। সে চায় না তার মায়ের শান্ত জীবনে আবার কোনো ঝড় আসুক। আর্যর মাথায় তখন আগ্নেয়গিরি জ্বলছে। অনামিকার গাড্ডা বাসার নিচে দাঁড়িয়ে আছে জমদূতের মতো। মা ঘুমিয়ে যাওয়ার পর আর্য তার পুরনো ট্রাঙ্কটা খুলে একটা ল্যাপটপ বের করলো। মা জানতেন না আর্যর বাবা মরার আগে তার নামে বিদেশের এক ব্যাংকে একটা বিশাল অঙ্কের ট্রাস্ট ফান্ড রেখে গেছেন, যা আর্য 21 বছর বয়সের আগে খুলতে পারত না। আজই সেই দিন। আর্য ল্যাপটপ খুলে মাত্র কয়েকটা ক্লিকের মাধ্যমে নিজে সেই পরিচয় সচল করলো। সে এখন ছদ্মবেশী ডেলিভারি বয় নয়, সে এখন বিশ্বের অন্যতম বড় ইনভেস্টমেন্ট ফার্মের প্রধান। সে দেখল অনামিকার কোম্পানি 5% শেয়ার বর্তমানে বাজারে বিক্রি হচ্ছে। আর্য মুহূর্তের মধ্যে সেই সবটুকু শেয়ার নিজের নামে কিনে নিল। এখন সে অনামিকার অফিসের একজন অন্যতম বড় শেয়ার হোল্ডার। পরের দিন রাতে অনামিকা নিজের জিপ নিয়ে আর্যর বাসার সামনে হাজির। আর্য সাদা একটা টি শার্ট আর জিন্স পরে নিচে নেমে এলো। অনামিকা ওকে দেখে ভুরু কুচকে বলল, এই যে ডেলিভারি বয় সাহেব, যে ময়লা জামা পরে আমার বাড়িতে যাবে, লোকে দেখলে ভাবে আমি অফিসের পিয়নকে ধরে নিয়ে এসেছি। এই নে, এই ব্র্যান্ডেড স্যুটটা পরে আয়। আর্য পকেটে হাত দিয়ে তারা গলেই বলে, অনামিকা আপু, জোর করে বিয়ে করে বউ হতে পারছেন, কিন্তু আমার গায়ের জামা বদলাতে পারবেন না। আপনার ওই দামি স্যুটে আমার অ্যালার্জি আছে। ইচ্ছা হলে এভাবেই নিব, নয়তো আমি যাচ্ছি না। তুই খুব তেরা কথা শিখেছিস না? ভুলে যাস না আমি তোর কলেজের সিনিয়র, আর এখন তোর লিগ্যাল বউ। আমার কথার অবাধ্য হলে তোর ডেলিভারি কোম্পানির লাইসেন্স বাতিল করে দেব। বাতিল করে দিন, তখন আপনার ওই বিশাল রাজপ্রাসাদে বসে বসে আমি আপনার বাবার অন্ন ধ্বংস করব। রাজি তো? ফাজিল ছেলে, চল গাড়িতে বস। অনামিকা বিশাল ড্রয়িং রুমে আর্যকে দেখে ওর মা তো আকাশ থেকে পড়ল। অনামিকা দাপটের সাথে পরিচয় করিয়ে দিল। মা, এই আর্য আমার কলেজের জুনিয়র, আর এখন আমার হাজবেন্ড। অনামিকার মা কি বলবে বুঝতে পারে না। সে জানে তার মেয়ে কেমন, বুঝতে পারেনি এসব তার মেয়েরই কাজ। আর একমাত্র মেয়ে, তার উপর পাগলি, তাই তার খুশিতে কেউই অখুশি হতে পারে না। সে তখন মাথায় হাত বুলিয়ে দেয়। আর আর্যকে তাই বাধ্য হয়ে মায়ের সামনে ভালো ছেলে সাজতে হলো। আর্যকে বসিয়ে অনামিকা ওয়াশরুমে গেল। তার সামনে নাস্তা দিল কেয়ারটেকার। সে না খেয়ে চারপাশ ঘুরে দেখল। কিছুক্ষণ পর অনামিকা বের হয়ে আর্যকে ওর নিজের ঘরে টেনে নিয়ে গেল। আর্য ঘরে ঢুকেই সোফায় বসে পড়ল। শরীরটা ক্লান্ত লাগছে। সে কখন থেকে ঝামেলা শুরু, তাই সে সব বাদ দিয়ে ঘুমাতে চাইল। বাকি সব পরে দেখা যাবে। আপু, আপনার এই এসি ঘরে আমার দম বন্ধ লাগে, আমি বারান্দায় গিয়ে ঘুমাবো। অনামিকা আর্যর হাত ধরে টেনে বিছানায় ফেলে দিয়ে বলে, খবরদার আপু বলবি না একদম। এখন আমি তোর বউ, আর বারান্দায় যাবি মানে? আজ থেকে এই বিছানা তোর আর আমার। দেখুন অনামিকা ম্যাম, আপনি কি ভুলে গেছেন আমি ফিজিক্যালি আনফিট? আমি তো বাবা হতে পারবো না বলে দিয়েছি। আপনার সাথে আমার কোনো রোমান্স চলবে না। অনামিকা আর্যর বুকের ওপর ঝুঁকে পড়ে দুষ্টু হেসে বলে, তুই কি ভাবছিস আমি তোকে এত সহজে ছেড়ে দেব? তুই বাবা হতে পারিস আর না পারিস, আমি তোকে আমার আদরের ছোট বাবু বানিয়ে রাখবো। দেখি তুই কিভাবে আমার থেকে দূরে থাকিস। আর্য অপ্রস্তুত হয়ে গেল। অনামিকা আর্যর চুলের ভেতর আঙ্গুল চালিয়ে ওকে জ্বালাতে লাগলো। আর্য অনামিকার হাতটা সরিয়ে দিয়ে বলল, উফ, দজ্জাল একটা। সিনিয়র হলে কি গায়ের জোর দেখাতে হয়? ছাড়ুন তো। আচ্ছা এখন খাবার খেয়ে নাও। না, খাবো না। খাও বলছি। ঠিক আছে, খাচ্ছি। বাবারে, এটা মেয়ে না কি? এই তো ভালো ছেলে। ভালো না ছাই, আস্ত রাক্ষসী একটা। মানে কি বললে? না, কিছু না। আর্য খাবার কোনো মতে খেয়ে নিল, তারপর শুয়ে পড়ল। বাধ্য হয়ে অনামিকার সাথে শুতে হলো, কিন্তু আর্যর বিরক্ত লাগছিল। আর্য মাঝে একটা বালিশ দিলে অনামিকা সেটা সরিয়ে দিয়ে আর্যকে জড়িয়ে ধরে। আর্য কেঁপে ওঠে। ও মা গো, এটা কি করেন? কি হয়েছে? ছাড়েন, আমাকে ছাড়েন। আরে একটুই তো জড়িয়েছি, আরে একটু তো জড়িয়েই ধরেছি। আজ প্রথম রাত তো, তাই কিছু করলাম না, কাল করব কেমন? অনেক ধকল গেছে, তুমি ঘুমাও এখন। ও মা, এ কি কথা? কি করার কথা বলছেন? এখন ঘুমাও, আসো ঘুমাই। অনামিকা ওকে ধরে চোখ বুজে ঘুমিয়ে পড়ে। আর্যর কেমন সুরসুরি করছিল আর লজ্জাও করছিল। সে মনে মনে বিড়বিড় করে,
খোদা, কই এসে ফেসে গেলাম। ঘুমাও। একটু পরে অনামিকা ঘুমিয়ে পড়ে। আর্য লাফিয়ে ওঠে, কারণ অনামিকা নাক ডাকছে। আর্য হাসবে না কাঁদবে বুঝে না। এ কি, হে তো দেখি নাক ডাকে। না, ঘুমাই এবার। আর্য ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে অনামিকা আর্যকে জোর করে তার অফিসে নিয়ে গেল। সে চাইল আর্যকে তার পিএস হিসাবে নিয়োগ দিতে, যাতে সারাক্ষণ নজরে রাখতে পারে। অফিস মিটিং রুমে যখন বড় ইনভেস্টরদের নাম ঘোষণা করা হচ্ছিল, অনামিকা তখন আর্যকে একটা ফাইল দিয়ে বলল। এই ফাইলটা ধর আর সবার জন্য কফি নিয়ে আয়। আর্য অবাক হয়ে তাকালো। এই মেয়েটার রূপ পরিবর্তন করে ফেললো। কাল রাতে তো তুমি করে কথা বললো, এখন আবার? ঠিক তখন অফিসের জেনারেল ম্যানেজার ঘরে ঢুকে চিৎকার করে বলল, আমাদের কোম্পানির 5% শেয়ার কাল রাতে কেউ একজন কিনে নিয়েছে। তিনি এখন আমাদের বোর্ড অফ মেম্বারের একজন। সবাই অবাক। অনামিকা বলল, ঠিক কে সেই লোক? তখনই আর্য কফির কাপটা টেবিলে ধপাস করে রেখে অনামিকার পাশের চেয়ারে বসে পড়ল। পা তুলে টেবিলের ওপর দিয়ে বলল, সেই লোকটা আমি, অনামিকা ম্যাম, আপনার নতুন শেয়ার হোল্ডার এবং আপনার হাজব্যান্ড। পুরো মিটিং রুম স্তব্ধ। অনামিকার মুখ হা হয়ে গেল। আর্য, তুই এই টাকা কোথায় পেলি? তুই না ডেলিভারি বয়? ডেলিভারি বয় ছিলাম শখ করে, কারণ আমার মা সাধারণ জীবন পছন্দ করেন। কিন্তু আপনি আমাকে দামি স্যুট পরাতে চেয়েছিলেন না, এই নিন। এখন আমি আপনার কোম্পানির সিদ্ধান্ত নেব। আর হ্যাঁ, এখন থেকে আপনি আমাকে স্যার বলে ডাকবেন, কারণ বোর্ডে আমার ভোট ছাড়া আপনার কোনো প্রজেক্ট পাস হবে না। অনামিকা যেন আকাশ থেকে পড়ল। সে কিছুই বুঝতে পারছে না কি থেকে কি হলো। তবে এটাও বুঝতে পারছে যে তার বোঝার বড় ভুল ছিল। সে আর্যকে চিনতে ভুল করেছে। নিজেকে যেন তার বিশ্বাস করতে মন চাইছে। অনামিকা তখনই রেখে সেখান থেকে বের হয়ে যায়। অফিস থেকে ফেরার পথে অনামিকা গাড়িতে একটা কথা বলল না, ওর আগে লাল হয়েছিল। বাসে ঢুকে সে আর্যর গলা চেপে ধরল। আর তুই আমাকে ধোকা দিচ্ছিস আর্য? তুই এত বড়লোক হয়েও কেন নাটক করলি? তুই আর্য গলা ছাড়িয়ে অনামিকাকে দেওয়ালের সাথে চেপে ধরে। আমি নাটক করিনি আপু, আমি শুধু দেখতে চেয়েছিলাম আপনি আমার টাকার প্রেমে পড়েন নাকি আমার ব্যক্তিত্বের। আপনি তো জোর করে বিয়ে করলেন, এখন সামলান এই কোটিপতি জামাইকে। খুব শয়তান হয়ে গেছিস। দাঁড়া, তোকে আজ এমন শাস্তি দেব যে সে আর কিনা ভুলে যাবে। বলে অনামিকা আর্যর কানে একটা থাপ্পড় দিয়ে বকতে বকতে ওয়াশরুমে চলে গেল। আর্য কানে হাত দিয়ে হাসতে হাসতে ভাবল, বউটা যেমন দজ্জাল, তেমনই কিউট, তেমনই পাগল, কিন্তু খেলা তো কেবল শুরু। কিন্তু আর্যর উপর অনামিকার রাগ যেন আরও কয়েকগুণ বেড়ে গেল। কিছুক্ষণ পর আর্য ড্রয়িং রুমে আয়েশ করে বসে ল্যাপটপে কাজ করছে, আর অনামিকা দূর থেকে ওর দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে। আর্য ল্যাপটপ থেকে চোখ না সরিয়েই বলে, এভাবে তাকিয়ে থাকলে কিন্তু নজর লেগে যাবে অনামিকা ম্যাম। চোখের পলক ফেলুন, নয়তো রাতে স্বপ্ন দেখে ভয় পাবেন। অনামিকা গটগট করে আর্যর সামনে এসে দাঁড়ায়। তো সাহস তো কম না? অফিসের সবার সামনে আমাকে ম্যাম বলে অপমান করিস, আবার ঘরে এসে নবাবে দেখাচ্ছিস। ল্যাপটপ বন্ধ কর বলছি। আমি এখন অফিসের কাজ করছি, আপনার কোম্পানির লস ঠেকাতে আমার এই কাজটা খুব জরুরি, তাই ডিস্টার্ব করবেন না। অনামিকা আর কোনো কথা না বলে আর্যর হাত থেকে ছো মেরে ল্যাপটপটা কেড়ে নিল এবং সোফার অন্য প্রান্তে ছুঁড়ে ফেলে দিল। আর্য অবাক হয়ে তাকালো। আপনি কি পাগল হয়ে গেছেন? ওটা ভেঙে গেলে কয়েক কোটি টাকার ডিল হাতছাড়া হবে। হোক গে কোটি টাকা, হোক গে কয়েক কোটি, তোর ওই ডিলের চেয়ে আমার হাজব্যান্ডের সাথে সময় কাটানো বেশি দামি। এখন ওঠ, ডিনার করবি, চল। আর্য বিরক্ত হয়ে ডাইনিং টেবিলে গিয়ে বসলো। এ মেয়ে ভালো পাগল আছে। আর্য ভেবেছিল জানার পর সে বোধহয় আর আর্যর চেহারা দেখতে চাইবে না, কিন্তু কাহিনী তো হলো উল্টা। সে ডিল বাদ করবে কোটি টাকার, কিন্তু আর্যর সাথে সময় কাটানো মিস করবে না। এমনি অনামিকা নিজের হাতে আর্যকে খাইয়ে দিতে চাইল। আর্য বিরক্ত হলো। দেখুন, আমার হাত আছে, আমি ছোট বাচ্চা নই যে আপনি আমাকে লোকমা তুলে খাওয়াবেন। তুই আমার জুনিয়র ছিলি, এখনো আমার কাছে পিচ্চিই আছিস। মুখ খোল বলছি, নয়তো কানের নিচে একটা দেব। আর্য বাধ্য হয়ে মুখ খুলল। অনামিকা মুচকি হেসে আদর করে আর্যর গাল টিপে দিল। আর্যর মেজাজ তখন তুঙ্গে। সে ভাবল,
এই মেয়েটা কি কোনো দিন স্বাভাবিক হবে না? সারাক্ষণ শুধু দাদাগিরি আর প্রেমের পাগলামি। এ তো পুরো উন্মাদ আমার প্রেমে। শেষ করে আর্য রুমে গিয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। সে ভেবেছিল আজ রাতে অন্তত শান্তিতে এক কোণে ঘুমাবে, কিন্তু অনামিকার পরিকল্পনা ছিল অন্যরকম। সে পাতলা একটা সিল্কের নাইটি পরে ঘরে ঢুকলো। আর্যর বুকটা এক মুহূর্তের জন্য ধক করে উঠল। আর্য বিছানায় শুয়ে পাশ ফিরে থাকার চেষ্টা করলো। অনামিকা এসে পেছন থেকে আর্যকে শক্ত করে জড়িয়ে ধরলো। উফ, ছাড়ুন তো, গরম লাগছে। আপনি এভাবে কেন চিপকে থাকছেন? গরম লাগলে এসি বাড়িয়ে দিচ্ছি, কিন্তু আমি তোকে ছাড়ছি না। তুই আজ সারাদিন আমাকে খুব জ্বালিয়েছিস, এখন তার পেনাল্টি দিতে হবে। অনামিকা আর্যর ঘাড়ে আলতো করে কিস করতে লাগলো। আর্য শিহরিত হয়ে উঠল, কিন্তু সে নিজের বিরক্তি বজায় রেখে বলল, দেখুন অনামিকা, আমি আপনাকে বলেছি না যে আমি ফিজিক্যালি আনফিট? আপনি কেন অযথা চেষ্টা করছেন? অনামিকা আর্যকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে ওর চোখের দিকে তাকিয়ে থাকে। তুই মিথ্যা বলছিস আর্য। তোর চোখের ভাষায় বলছে তুই আমাকে চাস। তোর ওই সায়েন্টিফিক যুক্তি আর ব্যবসায়িক বুদ্ধি এখন আলমারিতে তুলে রাখ। এখন শুধু তুই আর আমি, আর তাছাড়া তনফিটের গুষ্টি মারে বাপ। আমি ফিটমিট চাই না, তোকে চাই। অনামিকা আর্য ঠোঁটে আঙ্গুল বুলি ওকে পাগল করে তুলতে লাগলো। আর্য নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো। অনামিকার মাদকতাময় সান্নিধ্যে সে হার মানতে শুরু করলো। অনামিকা জোর করে আর্যর উপর চড়াও হলো। সে আর্যর শার্টের বোতামগুলো একে একে খুলতে শুরু করলো। আপনি খুব অসভ্য হয়ে গেছেন। বউদের একটু অসহ্য হতে হয় আর্য, নয়তো তোর মতো কাঠখোট্টা ছেলেকে বশে আনা সম্ভব না। অনামিকা আর্যর ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নিল। আর্য প্রথমে বাধা দিল, ধীরে ধীরে সেও নিজের অনামিকার গভীরে হারিয়ে যেতে লাগলো। দীর্ঘক্ষণে সেই উত্তপ্ত রোমাঞ্চার শারীরিক ঘনিষ্ঠতায় আর্যর সব রাগ আর বিরক্তি যেন কর্পূরের মতো উড়ে গেল। সে বুঝতে পারল এই দজ্জাল স্নেহর মেয়েটার ভালোবাসার টান উপেক্ষা করা তার পক্ষে অসম্ভব। কিন্তু সে স্বীকার করবে না কখনো সেটা, কারণ তার অনেক কাজ বাকি এখনও। সকালে যখন আর্য ঘুম ভাঙল, সে দেখল অনামিকা ওর বুকের পর মাথা রেখে অঘরে ঘুমোচ্ছে। আর্যর মনে হলো মেয়েটা যখন ঘুমিয়ে থাকে তখন কত শান্ত দেখায়, কিন্তু চোখ খুলে সে একটা আস্ত জ্যান্ত আগ্নেয়গিরি। আর্য অনামিকাকে আলতো করে সরিয়ে দিয়ে উঠতে চাইল, অমনি অনামিকা চোখ খুলে হাতটা আবার টেনে ধরল। কোথায় যাচ্ছিস স্বামী? সকালের চাটা কি আমি বেডেই পাবো? স্বপ্ন দেখা বন্ধ করুন। আমি কোনো চা করতে পারবো না। আমি অফিসে যাচ্ছি, অনেক কাজ আছে। অফিসে তো যাবি, কিন্তু আগে আমাকে একটা কিস দিয়ে যা, নয়তো তোর ল্যাপটপের পাসওয়ার্ড আমি রিসেট করে দেব। আপনি একটা আস্ত ব্ল্যাকমেইলার। এই নিন। আর্য ছটপট অনামিকার গালে একটা কিস করে বাথরুমে ঢুকে গেল। বাইরে থেকে অনামিকার হাসির শব্দ ভেসে এলো। আর্য সবসময় তার মাকে অনামিকার ছায়া থেকে দূরে রাখতে চেয়েছিল। সে জানতো অনামিকা একবার তার মায়ের হদিস পেলে পুরো ব্যাপারটাকে একটা পারিবারিক নাটকে রূপান্তর করবে, তার মাকে নিয়ে ব্ল্যাকমেল শুরু করবে। কিন্তু অনামিকা আর্যর ফোন থেকে চুপি চুপি ওর মায়ের বাসার ঠিকানা বের করে নিয়েছিল। সকালবেলা আর্য অফিসে একটা জরুরি মিটিংয়ে ব্যস্ত। এমন সময় অনামিকা অফিসের কাজ ফেলে সোজা আর্যর বাসায় হাজির। আর্যর মা রাজিয়া বেগম তখন বারান্দায় বসে বই পড়ছিলেন। হুট করে এক সুন্দরী আধুনিক মেয়েকে দরজায় দেখে তিনি অবাক হলেন। অনামিকা পায়ে ধুলো নিয়ে সালাম করে। মা, আমি আর্যদের কলেজের সিনিয়র ছিলাম, এখন আপনার ছোট ছেলের বউ। ও তো লাজুক, আপনাদের কিছু বলেনি, তাই আমি নিজেই চলে এলাম। রাজিয়া বেগম থমকে গেলেন। তার শান্ত ছেলে আর্য কাউকে কিছু না বলে বিয়ে করে ফেলেছে, তাও আবার এমন এক তেজি মেয়েকে। তিনি কি বলবেন ভেবে পেলেন না। অনামিকা তার কথার জাদুতে আর্য মায়ের মন ভরাতে শুরু করলো। সে বাজার থেকে আনা দামি ফল আর নিজের হাতে রান্না করা খাবার দিয়ে পুরো ঘর জমিয়ে তোলো। দুপুরে আর্য বাসে ফিরতে দেখলো দরজার সামনে অনামিকা সে পরিচিত হিল জুতো জোড়া। ওর বুকটা ধক করে উঠল। ভেতরে ঢুকে দেখলো অনামিকা ওর মায়ের সাথে বসে হেসে সে গল্প করছে, এমনকি মায়ের ওষুধ খাইয়ে দেওয়ার দায়িত্ব সে নিজের কাঁধে তুলে নিয়েছে। আর্য রক্ত মাথায় চড়ে গেল। সে চিৎকার করে বলে উঠল, অনামিকা, আপনি এখানে কি করছেন? আপনার সাহস হয় কি করে আমার অনুমতি ছাড়া আমার বাসায় ঢোকার? মায়ের সামনে আর্যকে এতটা উত্তেজিত দেখে রাজিয়া বেগম অবাক হলেন। আর্য, ও তোমার বউ, এভাবে কেন কথা বলছিস? মেয়েটা কত লক্ষ্মী, আমাকে কত সময় দিল। মা,
তুমি চেনো না একে। ও কোনো লক্ষ্মী মেয়ে না, ও একটা জেদি ব্ল্যাকমেইলার। অনামিকা, এখনই আমার বাসা থেকে বের হন। অনামিকা শান্ত হয়ে উঠে দাঁড়ালো। তার চোখে তখন এক ধরনের বিদ্রুপের হাসি। সে আর্যর দিকে এগিয়ে এসে নিচু স্বরে বলল, স্বামী তো খুব রাগী দেখছি, কেন? মা জেনে গেছে ভয় পাচ্ছো, নাকি ভাবছো মা আমাকে চিনে ফেললে তোমার ওই ডেলিভারি বয়ের নাটকটা আর চলবে না? আর্য অনামিকাকে এক প্রকার টেনে হিসে তার ছোট্ট রুমটার ভিতর নিয়ে গেল এবং সজোরে দরজা আটকে দিল। আর্য দাঁতে দাঁত চেপে বলল, আপনার সমস্যা কি অনামিকা? আমার লাইফটা কি আপনার অফিসের ফাইল যে যখন খুশি উল্টা পাল্টা করবেন? কেন আমার মাকে এর মধ্যে টানলেন? অনামিকা আর্যর পাঞ্জাবির কলা ধরে নিচের দিকে টেনে নেয়। তোর লাইফ এখন থেকে আমার লাইফ আর্য। তুই আমাকে বিয়ে করেছিস, ভুলে যাস না। তুই আমাকে লুকিয়ে রাখবি আর আমি সেটা মেনে নিব? আমি তোকে সবার সামনে নিজের করে পেতে চাই। ভালোবাসা মানে দখলদারি নয় অনামিকা। আপনি বড়লোক বলে কি যা খুশি তাই করবেন? আমি আপনাকে ঘৃণা করি আপনার এই ব্যবহারের জন্য। ঘৃণা শব্দটি শুনে অনামিকার চোখ জলজল করে উঠল। সে আর্যকে ধাক্কা দিয়ে খাটের উপর ফেলে দিল এবং ওর উপরে চড়ে বসল। ঘৃণা করিস? কতটুকু ঘৃণা করিস দেখি। যত ঘৃণা করবি তত বেশি তোকে আমি কাছে টানবো। তুই কি ভেবেছিস চিল্লাইলে আমি ভয় পাবো? এই যে শোন, আজ থেকে আমি এখানেই থাকবো, তোর এই ছোট্ট ঘরে তোর সাথে। অসম্ভব। আমার মায়ের এখানে শান্তি দরকার। আপনি এখানে থাকলে তিলকে তাল করবেন। শান্তি তো আমি দেবই দেব মাকে, আর তোকে দেব অশান্তি। অনামিকা আর্যর উপর ঝুঁকে পড়ে ওর টি শার্টের নিচে হাত ঢুকিয়ে দিল। আর্য মুসরামুসি করতে লাগলো। ছাড়ুন অনামিকা, মা পাশের রুমে আছে, একটু তো লজ্জা পান। মা তো জানি আমরা বিবাহিত, লজ্জা পাওয়ার কি আছে? আর তুই যত বেশি ছটফট করবি আমি তত বেশি তোকে কষ্ট দেব। অনামিকা আর্যর কানে কামড় দিয়ে ধরল। আর্য ব্যথায় আর উত্তেজনায় কুঁকড়ে গেল। অনামিকা ওর ঠোঁটজোড়া কামড়ে ধরে এমনভাবে কিস করতে লাগলো যেন ও আর্যর সব রাগ শুষে নিতে চায়। আর্যর বিরক্তি তখন অন্য উচ্চতায়। সে রাগ করে অনামিকাকে দুহাতে জড়িয়ে ধরে ঝামটা মারল, কিন্তু অনামিকা ওর গায়ের উপর লেপ্টে রইল। আর্য হাঁপাতে হাঁপাতে বলল, আপনি আপনি একটা জঙ্গলি মেয়ে, সিনিয়র হয়েও আপনার কোনো জ্ঞান নেই। জ্ঞান নেই বলেই তো তোকে কবজা করেছি। এখন চুপচাপ পড়ে থাক, নয়তো মাকে ডাক দিয়ে বলবো তুই আমাকে মারছিস। আর্য অসহায়ভাবে সিলিংয়ের দিকে তাকিয়ে রইল। এই তেজি বইয়ের হাত থেকে তার মুক্তি নেই। রাতের অন্ধকারে অনামিকা আর্য বুকের পশম নিয়ে খেলা করতে করতে ফিসফিস করে বলল, কাল থেকে আমরা একসাথেই অফিসে যাব, আর হ্যাঁ, মাকেও আমাদের সাথে ওই বড় বাড়িতে নিয়ে যাব। আর্য কোনো উত্তর দিল না। সে শুধু ভাবল, তার মা যদি কোনোভাবে জানতে পারে যে আর্যর বাবার খুনি আর এই অনামিকার পরিবারের মধ্যে কোনো যোগসূত্র আছে, তবে কি হবে? যদিও আর্য সেটা কাউকে বলেনি। আসলে আর্যকে অনামিকা জোর করে বিয়ে করেনি। আর্যই ইচ্ছে করে বিয়ে করেছে অনামিকা, সেটা জানতো না। মূল কারণ হলো আর্য প্রতিশোধ নেবে তার বাবার খুনির, কিন্তু অনামিকা তাদের জোর করতে থাকলো অনামিকার বাড়িতে উঠতে। অনামিকার জেদের কাছে হার মেনে আর্য তার মাকে নিয়ে অনামিকার সেই রাজপ্রাসাদে উঠতে বাধ্য হলো। আর্যর মা ভাবছেন তার ছেলে বড় ঘরের মেয়ে বিয়ে করে সুখে আছে, কিন্তু আর্যর বুকের ভেতর তখন প্রতিশোধের আগুন জ্বলছে। সে জানে এই শহরে তার বাবার সেই পুরনো বিজনেস পার্টনার দিগন্ত শিকদার বাস করে, যে বিশ্বাসঘাতকতা করে আর্যর বাবাকে নিঃস্ব করে দিয়েছিল। আর তার মুখোমুখি হতে পারবে একমাত্র অনামিকাকে বিয়ে করে, কারণ অনামিকার পরিবারের সাথে তার যোগাযোগ আছে। সে অনামিকাদেরই বিজনেস পার্টনার, অনামিকার ভাই অর্ণবের পার্টনার, এবং অর্ণব এতে জড়িত। নতুন বিশাল বেডরুম, চারিদিকে সাজানো গোছানো, কিন্তু আর্যর মন পড়ে আছে তার পুরনো ডায়েরিতে। অনামিকা ঘরে ঢুকে দেখল আর্য জানালার পাশে দাঁড়িয়ে সিগারেট টানছে, যা সে সাধারণত করে না। অনামিকা পেছন থেকে জড়িয়ে ধরে। আমার রাজপ্রাসাদ কি তোমার পছন্দ হচ্ছে না স্বামী? নাকি এখনো ওই ছোট ঘরটার মায়া ছাড়তে পারোনি? টাকার চাকচিক্য আমাকে কোনোদিন টানে না অনামিকা। আপনি জোর করে আমাকে এখানে এনেছেন ঠিকই, কিন্তু আমার মনটাকে কোনোদিনও এই চার দেয়ালে বন্দি করতে পারবেন না। অনামিকা রেখে আর্যর হাতের সিগারেটটা কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিল। সে আর্যর কলার ধরে দেওয়ালের সাথে চেপে ধরে। মন আমি বুঝি না, আমি শুধু বুঝি তুই আমার। আজ আমাদের এই নতুন বাড়িতে প্রথম রাত, আর তুই কিনা উদাসীন হয়ে থাকবি? আমি কি তোর কাছে এতটাই ফেলনা
অনামিকা আর্য শার্টের বোতামগুলো ছিঁড়ে ফেলল। তার চোখে তখন নেশা আর অধিকার বোধের আগুন। সে আর্য বুকের উপর নখ দিয়ে আঁচড় কাটতে কাটতে বলল, আজ রাতে আমি তোকে এক মুহূর্তের জন্য শান্তিতে থাকতে দিব না। তুই যত দূরে যেতে চাইবি আমি তোকে ততটাই পিষে ফেলবো। আর্যর বিরক্তি তখন চরমে, কিন্তু অনামিকার শরীরের উষ্ণতা আর সেই তীব্র ঘ্রাণ তাকে দিশেহারা করে দিচ্ছিল। অনামিকা আর্যর ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নিল। আর্য রাগ তখন কামনেই রূপ নিল। সে অনামিকাকে পাজকোলা করে বিছানায় আশ্রে ফেল। সিনিয়র আপু হওয়ার অনেক শখ আপনার, তাই না? আজ বুঝবেন সিনিয়র হওয়ার জ্বালা কত। সেই রাতে অনামিকার সব দাপট আর্যর পুরুষত্বের কাছে মিলান হয়ে গেল। আর্য অনামিকাকে খাটে ফেলে পাগলের মতো আদর করতে লাগলো। অনামিকা ঘুণাক্ষেরও বুঝতে পারেনি আর্য হঠাৎ এমন রূপ নেবে। শিশুকে চিৎকার করতে থাকলো। দীর্ঘক্ষণে সেই উত্তপ্ত আর উন্মত্তাল মিলনে অনামিকা বারবার আর্য নাম ধরে আর্তনাদ করছিল। আর্য যেন তার সব ঘৃণা আর ক্ষোভ এই মিলনের মাধ্যমে উগরে দিচ্ছিল। কিছুক্ষণের পর দুজনে ক্লান্ত হয়ে সরে গেল। কি গো, তুমি না বললে কাছে আসবে না? তবে আর্য কিছু না বলে উঠে চলে গিয়ে আবার সিগারেট ধরল। অনামিকা একা একা হাসলো। ইস, আমার কাছে আসবে না এবার। পরের দিন সকালে অনামিকা আর আর্য একটা বিজনেস পার্টিতে গেল। অনামিকা চাচ্ছিল আর্যকে সবার সামনে তার বিজনেস পার্টনার হিসেবে পরিচয় করিয়ে দিতে। ঠিক তখনই সেখানে আসলো সেই দিগন্ত শিকদার। দিগন্তকে দেখা মাত্রই আর্যর হাত শক্ত হয়ে গেল, চোখ দুটো লাল হয়ে উঠল। দিগন্ত আর্যকে চিনতে পারল না, কারণ আর্য এখন বড় ঘরের জামাই আর দামি স্যুটে ঢাকা। মিস অনামিকা, আপনার এই নতুন ইভেন্টে তো বেশ হ্যান্ডসাম। তা পরিচয়টা কি? অনামিকা গর্বের সাথে আর্যর হাত ধরল। ইনি আমার স্বামী এবং আমাদের কোম্পানির প্রধান অংশীদার মিস্টার আর্য। দিগন্ত হাত বাড়াতে আর্য ঘৃণা ভরা দৃষ্টিতে তাকিয়ে রইল। সে হাত মেলালো না। এতে দিগন্ত অপমানিত বোধ করলো। ছেলের তো খুব ইগো দেখছি অনামিকা। এ রাস্তার ছেলেকে তুলে এনে স্বামী বানিয়েছো। কোনোদিন হয়তো তোমাকে পথে বসাবে। কথার চাবুকটা আর্যর কানে যেতে সে দিগন্তর দিকে এগোতে চাইল, কিন্তু অনামিকা আর্যর হাত শক্ত করে চেপে ধরল। সে দিগন্তর চোখের দিকে তাকিয়ে কড়া গলায় বলল, দেখুন মিস্টার শিকদার, আপনি কার সাথে কথা বলছেন ভুলে যাবেন না। আর্য আমার সম্মান। ও যদি রাস্তার ছেলেও হয় তবে সেই রাস্তার মালিক হওয়ার ক্ষমতাও আমি রাখি। আর হ্যাঁ, ওর দিকে আর একবার আঙুল তুললে আপনার পুরো বিজনেস আমি গুড়িয়ে দিব। গেট আউট। পার্টিতে শোরগোল পড়ে গেল। আর্য অবাক হয়ে অনামিকার দিকে তাকালো। যে মেয়েটা ঘরে তাকে নিয়ে সারাক্ষণ ন্যাকামি করে আর জোর জবরদস্তি করে, সে বাইরে মানুষের সামনে তার জন্য এত বড় ঢাল হয়ে দাঁড়াতে পারে। বাসায় ফেরার পথে আর্য চুপ করে রইল। অনামিকা গাড়িতে আর্যর কাঁধে মাথা রেখে বলল, তুই কেন এই লোকটার ওপর এতটা রেগেছিলি আর্য? তুই কি ওকে চিনিস? না, চিনি না, শুধু ওর কথা বলার ভঙ্গিটা আমার ভালো লাগেনি। আর্য মনে মনে ভাবল, অনামিকা যদি কোনোদিন জানতে পারে যে তার নিজের ভাই অর্ণব আসলে দিগন্ত শিকদরের সাথে মিলে আর্যর বাবাকে ধ্বংস করার প্ল্যানে জড়িত ছিল, তবে কি হবে? অনামিকা কি তখন তার স্বামীর পক্ষ নেবে নাকি নিজের ভাইয়ের? তবে তাকে ধীরে ধীরে এগোতে হবে। এরপর বেশ কিছুদিন কেটে যায়। আর্যর দিনকাল এখন এক অদ্ভুত রুটিনে চলছে। সকালে অফিসে অনামিকার তেরা কথা সহ্য করা, আর রাতে অনামিকার কামকার আদরে অত্যাচারের শিকার হওয়া। আর্য চাচ্ছিল দিগন্ত শিকদার আর তার ভাই অর্ণবের গোপন ডিলগুলো ফাঁস করতে, কিন্তু অনামিকা তাকে এক মুহূর্তের জন্য ল্যাপটপ বা ফোনের কাছে ঘেঁষতে দিচ্ছে না। আর সব বের করার জন্য বাধ্য হয়ে তাকে অনামিকার অত্যাচারও সহ্য করতে হচ্ছে। আর্য খুব ভোরে ঘুম থেকে উঠে তৈরি হয়ে নিয়েছিল। সে ভাবল অনামিকা ঘুমানোর ফাঁকে সে একবার তার পুরনো সোর্সদের সাথে দেখা করে আসবে, কিন্তু সে দরজা পর্যন্ত পৌঁছানোর আগে পেছন থেকে একটা রেশমি ওড়না তার গলার চারপাশে পেঁচিয়ে ধরল। অনামিকা ওড়নাটা টেনে আর্যকে নিজের কাছে এনে বলে, কোথায় পালানোর চেষ্টা হচ্ছে মিস্টার হাজবেন্ড? আমি ঘুমালে কি তুমি ডানা গজিয়ে উড়ে যাবে ভেবেছিলে? আর্য বিরক্ত হয়ে ওড়না ছাড়ানোর চেষ্টা করে। উফ, অনামিকা ছাড়ুন তো, আমার একটা জরুরি কাজ আছে। আপনি এভাবে সারাক্ষণ পাহারা দেবেন না তো। অনামিকা আর্যর কানে মুখ নিয়ে ফিসফিস করে, আজ অফিসের ছুটি, আর আজ তোমার কোনো কাজ নেই। আজ সারা দিন তুমি শুধু আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকবে। চলো আগে আমাকে শাওয়ার নিতে হেল্প করবে। আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি বড় হয়েছেন, নিজের কাজ নিজে করতে পারেন না। আমি বাথরুমে যাব না। যাবে না মানে? ভুলে গেছো কাল রাতে কি প্রমিস করেছিলে? বলেছিলে না
আমি যা বলবো তাই করবে। এখন চলো। অনামিকা গায়ের জোরে আর্যকে টেনে বাথরুমে নিয়ে গেল। বিশাল বাথরুমটা তখন সুগন্ধি ফেনা আর গোলাপের পাপড়িতে ভরা। আর্য পালাতে চাইল, কিন্তু অনামিকা দরজায় পিঠ দিয়ে দাঁড়িয়ে দুষ্টু হাসলো। সে আর্যর দিকে এগিয়ে এসে ওর শার্টের কলার ধরে টান দিল। অনামিকা, এটা বাড়াবাড়ি হচ্ছে। আমি ভিজে গেলে অফিসে যাব কি করে? অফিস তো যাবেই না, আর ভিজে গেলে আমি মুছিয়ে দেব। বলে অনামিকা আর্যকে ধাক্কা দিয়ে বাথটবে পানিতে ফেলে দিল। আর্যর সাথে সাথে অনামিকা নিজও ভেতরে পড়ে গেল। ভেজা কাপড়ে অনামিকাকে তখন এক আদিম অপসরার মতো লাগছে। আর্য রাগটা তখন উত্তেজনায় রূপ নিতে শুরু করলো। অনামিকা আর্যর বুকের উপর ফেনা নিয়ে খেলা করতে করতে বলল, তুমি যতই গম্ভীর থাকো আর্য, আমি জানি তোমার ভেতরেও একটা আগ্নেয়গিরি আছে। দুজনেই তখন সেখানে দুজনকে আদর করতে থাকলো। তারপর আর্য বাধ্য হয়ে অনামিকাকে গোসল করিয়ে দিল। খোদা, আর কি কি করতে হবে? সব করাবো, তৈরি থাকো। গোসল সেরে বের হওয়ার পর আর্য ভাবলো এবার হয়তো রেহাই পাবে, কিন্তু অনামিকা এবার বায়না ধরলো আর্যকে রান্না করতে হবে। আমি রান্না করতে পারি না, আর আমাদের বাড়িতে তো বাবুর্চি আছে। আপনি কেন শুধু শুধু আমাকে খাটান? বাবুর্চির হাতের রান্না তো রোজই খাই। আজ আমি আমার স্বামীর হাতের খিচুড়ি খাবো। তুমি শুধু কাটাকুটি করে দেবে, আমি পাশে দাঁড়িয়ে ডেকোরেশন করে দেবো। রান্নাঘরে গিয়ে আর্য পেঁয়াজ কাটছে, আর অনামিকা পেছন থেকে ওর কোমরে হাত জড়িয়ে ধরে কাঁধে থুতনি রেখে দাঁড়িয়ে আছে। অনামিকা, ছাড়ুন। পেঁয়াজ কাটতে গিয়ে আমার চোখে জল আসছে, আর আপনি এভাবে ডিস্টার্ব করলে হাত কেটে যাবে। অনামিকা আর্য ঘাড়ের উপর কিস করে। আর হাত কাটলে আমি ব্যান্ডেজ করে দিব। আচ্ছা আর্য, তুমি এত কাঠখোট্টা কেন? একটা বারও তো পারো নিজের থেকে আমাকে জড়িয়ে ধরতে। আমি আপনার মতো ইমোশনাল ড্রামা করতে পারি না। আর তাছাড়া আপনি যেভাবে আমাকে জোর করে সব করান, তাতে ভালোবাসা তো দূরে থাক, বিরক্তি বেশি আসে। আর্যর এই রুক্ষ কথা শুনে অনামিকার মুখটা এক মুহূর্তের জন্য মিলান হয়ে গেল। সে আর্যকে ছেড়ে দিয়ে দূরে সরে দাঁড়ালো। বিরক্তি লাগে? ঠিক আছে, আজ থেকে আমি আর তোকে বিরক্ত করব না, তুই তোর মতো থাক। অনামিকা ঘর থেকে বেরিয়ে গেল। আর্যর বুকের ভেতর কেমন যেন একটা খচখচানি শুরু হলো। সে কি একটু বেশি বলে ফেলো? মেয়েটা তো শুধু তাকে একটু সময় দিতে চেয়েছিল। সারাদিন অনামিকা আর্যর সাথে একটাও কথা বলল না। এমনকি ডিনারের সময় সে নিজের ঘরে দরজা বন্ধ করে বসে রইল। আর্যর মা রাজিয়া বেগম এসে আর্যকে ধরলেন। আর্য, বৌমার সাথে কি ঝগড়া করেছিস? মেয়েটা বিকেল থেকে কিচ্ছু খায়নি, যা ওকে মানিয়ে আয়। আর্য অনিচ্ছা সত্ত্বেও অনামিকার ঘরে ঢুকলো। দেখলো অনামিকা বিছানে শুয়ে আছে, চোখ দুটো লাল। আর্য কাছে গিয়ে বসলো। অনামিকা, শুনুন, সরি, আসলে আমার মেজাজটা অন্য কারণে খারাপ ছিল। আপনি ডিনার করবেন না? অনামিকা কোনো উত্তর দিল না। আর্য যখন আবার ডাকতে গেল, অনামিকা হুট করে আর্যকে জড়িয়ে ধরে হাওমা করে কেঁদে দিল। তুই খুব খারাপ আর্য। আমি জানি তুই আমাকে মন থেকে মানতে পারিসনি। তুই শুধু তোর মায়ের জন্য আর আমার টাকার ভয়ে এখানে আছিস। তুই আমাকে ঘৃণা করিস। আর্য এবার আর নিজেকে ধরে রাখতে পারল না। সে অনামিকার চোখের পানি মুছে দিয়ে ওকে নিজের বুকের সাথে চাপটে ধরল। আমি আপনাকে ঘৃণা করি না অনামিকা, শুধু আপনার এই সিনিয়র ইমেজ আর জোর করাটা আমার ইগোতে লাগে। আসলে আমি আপনাকে পছন্দ করতে শুরু করেছি। পছন্দ করি শুনে অনামিকার কান্না থেমে গেল। সে ভেজা চোখে আর্যর দিকে তাকিয়ে দুষ্ট হাসি দিল। সত্যি? তবে তার প্রমাণ দাও। বলে অনামিকা আর্যকে বিছানায় শুয়ে দিল। তার রোমান্টিক পাগলামি আবার শুরু হলো। সে আর্যর ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। আর্য এবার আর বাধা দিল না। সে নিজেও অনামিকার উন্মত্তায় ভালোবাসে সাড়া দিল। রাত যখন গভীর, অনামিকা যখন আর্যর বুকে মাথা রেখে অঘরে ঘুমোচ্ছে, আর্যর ফোনে একটা মেসেজ এলো। তার এক সোর্স পাঠিয়েছে অনবার দিগন্ত শিকদার আজ রাতের এক গোপন ডিল করছে। জায়গাটা ও পুরনো গোডাউন। আর্যর চোল শক্ত হয়ে এলো। রাত তখন, আর এটা পুরো প্রাসাদ নিস্তব্ধ। আর্য খুব সাবধানে অনামিকার জড়িয়ে থাকা হাতটা সরিয়ে দিল। অনামিকার গভীর ঘুমে ওর চেহারায় একটা প্রশান্তি। আর্য এক মুহূর্তের জন্য খারাপ লাগলো, কিন্তু পরক্ষণেই দিগন্ত শিকদারের সেই নোংরা হাসির কথা মনে পড়তেই ওর রক্ত টকবক করে ফুটতে শুরু করলো। আর্য একটা কালো হুডি পরে কোমরে একটা ছোট্ট ছোড়া গুজে নিঃশব্দে জানালার পাইপ বেয়ে নিচে নেমে এলো। ও জানতো সদর দরজা দিয়ে গেলে গার্ডরা অনামিকাকে খবর দিয়ে দিবে। শহরের শেষ প্রান্তে সেই পুরনো পরিত্যক্ত গোডাউনে আর্য আড়ালে দাঁড়িয়ে দেখলো অনামিকার ভাই অর্ণব আর দিগন্ত শিকদার হ্যান্ডশেক করছে। অর্ণব তোমার বোন তো ওই রাস্তার ছেলেকে নিয়ে মেতে আছে।
এই সুযোগে আমরা অনামিকার কোম্পানির সব গোপন তথ্য হাতিয়ে নেব। ও যখন টের পাবে তখন ওর আর কিছু বাকি থাকবে না। ডেভিড, আরে দিগন্ত দা, অনামিকা তো এখন বাসরাত কাটাতে ব্যস্ত। ও তো বুঝতেই পারছে না যে এই আর্য আসলে আমাদের জন্য একটা কাল হয়ে দাঁড়িয়েছে। ওটাকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করো। অর্ণবের মুখ থেকে নিজের বোনকে ঠকানোর কথা শুনে আর্যর মাথা ঠিক রইল না। ও অন্ধকার থেকে বেরিয়ে এলো, হাতে একটা লোহার রড। কাকে সরানোর কথা বলছেন অর্ণব ভাই? আপনার নিজের বোনকে পথে বসিয়ে আপনি সুখী হবেন? দিগন্ত আর অর্ণব চমকে উঠল। আর্যর চোখের দৃষ্টি তখন ওই এতই শীতল যে দিগন্তের মতো খুনিও এক মুহূর্তের জন্য কেঁপে উঠল। গার্ডদের উপর ভরসা করা ছেড়ে দিন। আমি অনেক আগেই আপনাদের এই নোংরা খেলার কথা জেনে গেছি। আর্য কোনো কথা না বাড়িয়ে ঝাঁপিয়ে পড়ল দিগন্তর ওপর। রড দিয়ে দিগন্তর হাতে সজোরে আঘাত করলো। দিগন্তর চিৎকার গোডাউনের দেওয়ালে প্রতিধ্বনিত হলো। অর্ণব তখন ভয়ে কাঁপছে। ঠিক সেই মুহূর্তে গোডাউনের বাইরে কয়েকটা গাড়ির হেডলাইটের আলো পড়ল। পুলিশ আর গার্ডদের সাথে গাড়ি থেকে নামলো অনামিকা। অনামিকা ঘরে আর্যকে না পেয়ে জিপিএস ট্র্যাক করে এখানে চলে এসেছে। ও যখন দেখলো রক্তমাখা রড হাতে দাঁড়িয়ে আছে আর ওর ভাই অর্ণব মাটিতে পড়ে আছে, ও চিৎকার করে উঠল। অর্ণব দৌড়ে এসে আর্যর হাত চেপে ধরে। আর আর্য, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি আমার ভাইকে মারতে চাচ্ছ? কি হচ্ছে এসব? অনামিকার এক হাত ছটকে সরিয়ে দিয়ে বলে, আপনার ভাইকে জিজ্ঞেস করুন তিনি আপনার সাথে কি বেইমানি করছিলেন। আপনার ভালোবাসার মানুষরা আপনাকে ধ্বংস করার প্ল্যান করছে, আর আপনি আসছেন আমার উপর দাদাগিরি করতে। অর্ণব যাই করুক, ও আমার রক্ত। ওর গায়ে হাত তোলার কে? তুমি ওর গায়ে হাত তোলার কে? তুমি চলো এক্ষুনি আমার সাথে বাসায়, এটা পুলিশে দেখবে। না, পুলিশ আসার আগেই আমি দিগন্ত শিকদারকে শেষ করব। ও আমার বাবাকে মেরেছে, আমার মাকে পথে বসিয়েছে। আজ এর বিচার আমি নিজেই করব। কি বলছো কি এসব? উনি তোমার বাবাকে মেরেছে? হ্যাঁ, আর আপনার ভাইও জড়িত আছে। অনামিকার মাথা ঘুরছে এসব শুনে। সে কি করবে বুঝতে পারল না। আর্য আবার দিগন্তর দিকে এগোতে চাইল, কিন্তু অনামিকা আর্যর সামনে এসে ঢাল হয়ে দাঁড়ালো। সে আর্যর কলা ধরে পাগলের মতো ঝাঁকাতে লাগলো। তুমি খুনি হতে পারো না আর্য, আমি তোমাকে খুনি হতে দেব না। তুমি যদি ওকে মারো তবে আগে আমার বুকের ওপর দিয়ে যেতে হবে। তুমি আমার কথা শুনছো না কেন? অনামিকা, বারবার সিনিয়রিটি দেখাবেন না। আমি আপনার কেনা গোলাম নই। আজ মাঝপথে বাধা দিলে আমি আপনার সাথেও সব সম্পর্ক শেষ করে দেব। পুলিশ দিগন্ত আর অর্ণবকে অ্যারেস্ট করে নিয়ে গেল। অনামিকা প্রভাবে অর্ণবকে আলাদা হেফাজতে রাখা হলো। বাসে ফেরার পর আর্য আর অনামিকার মাঝে এক বিশাল দেওয়াল তৈরি হলো। রুমে ঢোকার পর অনামিকা দরজা আটকে দিয়ে আর্যের উপর চড়াও হলো। তুমি আমাকে একবারও কেন বললে না? তুমি আমাকে এত বড় কথা লুকালে কেন? তুমি কি আমাকে বিশ্বাস করো না? বিশ্বাস করব কিভাবে? আপনার ভাই আমার বাবার খুনিদের সাথে জড়িত। আপনি থাকলে হয়তো আবেগে সব নষ্ট করে দিতেন। আর আপনার এই ডমিনেটিং স্বভাব আমার একদম পছন্দ না। ডমিনেটিং? আমি তোমাকে ভালোবাসি বলে তোমাকে আগলে রাখতে চাই, আর তুমি সেটাকে ডমিনেশন বলছো? তুমি জানো না আমি তোমার জন্য কি কি করতে পারি? অনামিকা ডয়ের থেকে একটা ছোট্ট ছুরি বের করে নিজের কবজিতে ধরলো। ওর পাগলামি তখন চরমে। তুমি যদি এখন আমাকে বলো যে তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো আর আমাকে ছাড়া কোথাও যাবে না, তবে আমি এখনই এটা চালাবো। চালান। আপনার এই ইমোশনাল ব্ল্যাকমেল আমি কবে থেকে দেখে আসছি। আপনি ভাবছেন আমি ভয় পেয়ে আপনাকে জড়িয়ে ধরব? না অনামিকা, আজ আমি আপনার এই পাগলামির কাছে হার মানব না। আর্য অনামিকার হাত থেকে ছুরিটা কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিল। এরপর ওকে শক্ত করে ধরে বিছানায় শুয়ে দিল। আর্যর স্পর্শে তখন কোনো কোমলতা ছিল না, ছিল এক ধরনের রুক্ষতা। আপনি কি ভেবেছেন শুধু রোমান্স আর জোর দিয়ে আমাকে বশ করবেন? আপনি ভুল ভাবছেন। এখন থেকে আমি আমার মতো চলবো। আপনি আমার উপর কোনো হুকুম চালাতে পারবেন না। অনামিকা কান্নায় ভেঙে পড়ল। সে আর্যর হাত জড়িয়ে ধরে মিনতি করতে লাগলো। আর্য, প্লিজ এমন কঠিন হয়েও না। আমি মরে যাব তোমাকে ছাড়া। আমি অর্ণবকে ত্যায্য করব, সব করব, শুধু তুমি আমাকে ছেড়ে যেও না। আর্য কোনো উত্তর দিল না। সে অনামিকাকে জড়িয়ে ধরল ঠিকই, কিন্তু ওর চোখে দৃষ্টি ছিল স্থির আর শীতল।
সে বুঝতে পারছে এই লড়াইটা কেবল শুরু হলো। অনামিকা তাকে ভালোবাসে, কিন্তু এই ভালোবাসা যখন শৃঙ্খল হয়ে দাঁড়ায় তখন আর্য সেটা ভাঙতে দ্বিধাবোধ করবে না। সকাল হওয়ার আগে আর্য দেখলো অনামিকা ওর বুকে মুখ লুকিয়ে ফুপিয়ে কাঁদছে। আর্যর একটু মায়া লাগলো, কিন্তু ও নিজেকে শক্ত রাখলো। ও জানে অর্ণবকে জেল থেকে বের করার জন্য অনামিকা নিশ্চয়ই কোনো চাল চালবে, আর আর্য সেটা হতে দেবে না। সকালবেলা আর্য তৈরি হয়ে নিজের ল্যাপটপ নিয়ে বের হতে যাবে, তখনই রুমের ভেতর থেকে একটা বিকট শব্দ হলো। আর্য দৌড়ে রুমে ঢুকে দেখলো অনামিকা মেঝেতে পড়ে আছে, ওর কপালে আর মুখটা যন্ত্রণায় কুঁচকে আছে। অনামিকা, কি হয়েছে আপনার? পড়ে গেলেন কিভাবে? উফ আর্য, আমার মাথাটা প্রচন্ড চক্কর দিচ্ছে, মনে হচ্ছে পৃথিবীটা লাটিমের মতো ঘুরছে। উফ, আমি মনে হয় আর বাঁচবো না। মাথা ঘুরলে মেঝেতে কেন? বিছানায় শুতে পারেন না? দাঁড়ান, আমি ডাক্তার ডাকছি। না, কোনো ডাক্তার না, ডাক্তার দেখলে আমার প্রেশার আরো বেড়ে যায়। তুমি শুধু পাশে বসো। মাগো, আমার হার্ট মনে হয় বন্ধ হয়ে যাচ্ছে। আর্য দীর্ঘশ্বাস ফেলে অনামিকাকে পা জকলা করে বিছানায় শুয়ে দিল। ও বুঝতে পারছে এটা অনামিকার কোনো নতুন ড্রামা, কিন্তু মায়ের কথা ভেবে ঝুঁকি নিতে পারছে না। অনামিকা শুয়ে শুয়ে মিটমিট করে হাসছে। আর্য পাশে বসে কপালে জলপট্টি দিতে শুরু করলো। আর্য, আমার খুব শীত করছে, এসিটা বন্ধ করে আমাকে একটু জড়িয়ে ধরবে? ডাক্তাররা বলে হিউম্যান টাচ নাকি সব রোগের ওষুধ। ডাক্তাররা বলে নাকি আপনি বলছেন? এসি বন্ধ করলে আমি ঘেমে ভূত হয়ে যাব। চুপচাপ শুয়ে থাকুন। খুব নিষ্ঠুর তুমি। বউ মরো অবস্থায় আর তুমি এসির চিন্তা করছো? একটু লেবু চা করে দাও না প্লিজ। উফ, আমার গলাটা কেমন শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। আর্য রান্নাঘরে গিয়ে লেবু চা করে আনলো। অনামিকা সেটা খেয়ে মুখ বাঁকিয়ে বলল, এতে চিনি কম হয়েছে, একটু খাইয়ে দাও না বাবু। বাবু ডাকবেন না একদম। আমি আপনার জুনিয়র হতে পারি, কিন্তু বাবু নই। এই নিন, নিজে খান। অনামিকা চা খেতে খেতে হুট করে আর্যর শার্টের হাত ধরে টান দিয়ে ওকে নিজের একদম কাছে নিয়ে এলো। চায়ের কাপটা পাশে রেখে আর্য নাকে নিজের নাক ঘষে বলে, রাগ করলে তোমাকে না একদম ওই রাগী বিড়ালটার মতো লাগে। আচ্ছা আর্য, আজ অফিসে না গেলে হয় না? আমার খুব একা লাগছে। আর্য বাধ্য হয়ে বসে থাকলো। কিছুক্ষণ পর অনামিকা বাহানা করলো তার পা কামড়াচ্ছে, তাই আর্যকে পা টিপে দিতে হবে। আর্য কোনো উপায় না দেখে অনামিকার পা টিপতে বসলো। অনামিকা আপু, আপনার পা তো না যেন আস্ত লোহার খাম্বা, এত শক্ত কেন? অনামিকা পা দিয়ে আর্যকে একটা হাতকা লাথি মেরে, বউয়ের পা নিয়ে মশকরা ইয়ার কি না করে ভালো করে টিপে দাও। আর শোনো, আজ রাতে কিন্তু আমি খিচুড়ি খাবো না, তুমি আমার জন্য পিৎজা অর্ডার করবে আর নিজের হাতে স্লাইস করে খাইয়ে দেবে। পিৎজা খেলে আপনার প্রেশার আরও বাড়বে। আমি আপনাকে তিতা করলার জুস করে দিচ্ছি, ওটাই আপনার জন্য সেরা ট্রিটমেন্ট। তিতা করল্লা? তুমি কি আমাকে বিষ খাইয়ে মারতে চাও, যাতে তুমি একা একাই দিগন্ত শিকদারের সাথে ফাইট করতে পারো? আমি কিন্তু সব বুঝি। আর্যর হাসি পেয়ে গেল। অনামিকা যখন এমন পাগলামি করে তখন ওকে আসলেও ছোট বাচ্চার মতো লাগে। আর্য হাসতেই অনামিকা ওর বুকের উপর লাফিয়ে পড়ল। এই তো হেসেছো, তার মানে তুমি আর রাগ নেই। চলো এখন একটা রোমান্টিক মুভি দেখি। মুভি দেখার সময় নেই, আমাকে ওই গোডাউনের ফাইলগুলো চেক করতে হবে। ফাইল ফাইল আর ফাইল? ওই ফাইল কি তোমাকে রাতে আদর করবে, নাকি ফাইল তোমাকে কিস করবে? মুভি চলবে মানে চলবে। মুভি দেখতে দেখতে অনামিকা আর্যর কাঁধে মাথা রেখে ঘুমিয়ে যাওয়ার ভান করলো। আর্য যখন ওকে কোলে তুলে বিছানায় শোয়াতে গেল, অনামিকা হুট করে আর্যর গলার চারপাশে হাত পেঁচিয়ে ধরল। আজকের দিনটা কত সুন্দর না আর্য? কোনো ঝগড়া নেই, কোনো অফিস নেই, শুধু তুমি আর আমি। অনামিকা আর্য ঠোঁটে আঙ্গুল দিয়ে আলতো করে চাপ দিল। আর্যর শরীরের ভেতরে এক বিদ্যুৎ খেলে গেল। সে বুঝতে পারল অনামিকা সুস্থ, ও শুধু আটকে রাখার জন্য এই ফন্দি করছিল। কিন্তু আর্যর রাগ হলো না, বরং অনামিকার এই পাগলামিটা তার ভালোই লাগলো। আপনি একটা আস্ত শয়তান, মিথ্যে বলে আমাকে সারা দিন খাটিয়ে মারলেন। শয়তান বলেই তো তোকে কবজা করেছি। এখন বল, পেনাল্টি হিসেবে আমাকে কি দেবে? অনামিকা আর্যর টি শার্ট খুলে ফেলো। আর্য এবার আর বাধা দিল না। সে অনামিকাকে নিজের দোয়াতের মধ্যে পিষে ধরল। সিনিয়রের দাপটা জুনিয়রের তেজ মিলেমিশে এক হয়ে গেল। অনামিকা সেই উন্মাত্তাল চুমু আর আদরে আর্য সব ক্লান্তি ধুয়ে মুছে গেল। রাতের গভীরে যখন দুজনে শান্ত হয়ে শুয়ে আছে, আর্য ফোনে একটা অচেনা নাম্বার থেকে ভিডিও কল এলো। আর্য রিসিভ করতে দেখল তার মা রাজিয়া বেগম একটা চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় বসে আছে।
আর পেছনে দাঁড়িয়ে আছে দিগন্ত শিকদারের লোক। মিস্টার রাজ্য, আপনার বউয়ের আঁচল ছেড়ে এবার একটু আসল খেলা দেখতে চলে আসুন। 1 ঘন্টার মধ্যে পুরনো ব্রিজের নিচে না এলে আপনার মার লাশ শিয়াল কুকুর খাবে। আর্যর রক্ত হিম হয়ে গেল। অনামিকা ফোন কেড়ে নিয়ে দেখলো ওর চিৎকার করে কান্না শুরু হলো। আর্য, মা, আমার জন্য মা বিপদে পড়লো। আমি এক্ষুনি ভাইয়াকে ফোন করছি। না, আপনার ভাইয়া নিজেই এই খেলার অংশ হতে পারে। আপনি ঘরে থাকুন, আজ আমি একা যাব। অনামিকা আর্যর পা জড়িয়ে ধরল। না আর্য, আমি তোমাকে একা যেতে দেব না। আমাকে সাথে নাও, নয়তো আমি নিজেই নিজের ক্ষতি করব। রাতের নিস্তব্ধতা চিরে আর্যর হুঙ্কার শোনা গেল। ও আর্য নয়, ও এখন এক জীবন্ত আগ্নেয়গিরি। কিন্তু অনামিকা ওকে জাপটে ধরল। আর্য, আমাকে ফেলে যেও না। আমি জানি দিগন্ত শিকদার কতটা নীচ। ও তোমাকে মারার জন্য ফাঁদ পেতেছে। আমাকে সাথে চলো। আমাকে আমার পাওয়ার আর পুলিশ ফোর্স ব্যবহার করো। পুলিশ আসার আগেই ওরা মাকে মেরে ফেলবে অনামিকা। আপনার ভাই অর্ণব ওদের সব খবর পৌঁছে দিচ্ছে। আমি কাউকে বিশ্বাস করি না। ছাড়ুন আমাকে। ঠিক আছে, তুমি যদি একা যেতে চাও তবে আমার লাশের উপর দিয়ে যাও। আর যদি আমাকে সাথে নাও তবে আমি কথা দিচ্ছি, আজ আর্যর নতুন বউ নয়, আজ দিগন্ত শিকদার অনামিকা চৌধুরীকে চিনবে। অনামিকার চোখে সেই আগুন দেখে আর্য আর ওকে না করতে পারল না। ও আলমারি থেকে নিজের পুরনো বাইকের চাবি আর একটা ধারালো ছুরি নিয়ে বের হলো। অনামিকা ওর স্যুটের উপর একটা জ্যাকেট টেনে নিয়ে আর্যর বাইকের পেছনে গিয়ে বসলো। পুরনো ভাঙ্গা ব্রিজের নিচে চারিদিকে আবছা অন্ধকার। মাঝখানে একটা খুঁটির সাথে আর্যর মা রাজিয়া বেগমকে বেঁধে রাখা হয়েছে। দিগন্ত শিকদার ওখানে সোফায় বসে মদ আর হাসছে। কি রাজিয়া ভাবি, আপনার ছেলে তো বড় লোকের জামাই হয়ে আপনাকে ভুলে গিয়েছে। আজ দেখে আপনার সে সুপুত্র আপনাকে বাঁচাতে আসে কিনা। ঠিক তখনই বাইকের গগন বিদারী শব্দে পুরো এলাকা কেঁপে উঠল। আর্য বাইক থেকে নেমেই পাগলের মতো দৌড়ে আসতে চাইল, কিন্তু চারপাশ থেকে 4-5 জন গুন্ডা ওকে ঘিরে ধরল। দিগন্ত, হিম্মত থাকলে আমার সাথে লড়াই কর। আমার মার গায়ে হাত দিলে তোকে আমি জ্যান্ত কবর দেব। আরে বাহ বাহ, ডেলিভারি বয় তো তেজ অনেক। অর্ণব দেখ তোর জামাইবাবু কি বলছে। অন্ধকার থেকে অর্ণব বেরিয়ে এলো, ওর হাতে একটা পিস্তল। অনামিকা এটা দেখে নিজের জায়গায় থমকে গেল। ও ভাবতেও পারেনি ওর নিজের ভাই এতটা নিচে নামবে। অনামিকা অর্ণবের সামনে গিয়ে বলল, অর্ণব, তুই নিজের মার মতো মানুষটার সাথে এটা করেছিস? আমি তোকে নিজের হাতে শেষ করব। অর্ণব তখন অনামিকার দিকে পিস্তল তাক করলো। ঠিক সেই মুহূর্তে অনামিকা ওর পার্স থেকে পেপার স্প্রে বের করে অর্ণবের চোখে মারল। অর্ণব ব্যথায় কুকড়ে যেতেই অনামিকা ওকে একটা সজোরে চড় মেরে পিস্তলটা কেড়ে নিল। অন্যদিকে আর্য তখন গুন্ডাদের সাথে খালি হাতে লড়াই করছে। একজনের হাত ভেঙে দিয়ে সে তার রডটা কেড়ে নিল। আর্যর গায়ে তখন অসুরের শক্তি। সে দিগন্তর দিকে এগোতে লাগলো। তোর শেষ সময় চলে এসেছে দিগন্ত। দিগন্ত ভয় পেয়ে পালানোর চেষ্টা করলো, আর অনামিকা পিস্তল দিয়ে দিগন্তর পাশে গুলি করলো। এক পাও নড়বে না দিগন্ত শিকদার। আজ থেকে এই চৌধুরী সাম্রাজ্যের শত্রু মানে আমার শত্রু। তুই আমার স্বামীকে জ্বালিয়েছিস, এখন তার মাসুল দে। আর্য দৌড়ে গিয়ে মায়ের বাঁধন খুলে দিল। রাজিয়া বেগম আর্যকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। ঠিক তুই এসেছিস, আমি জানতাম তুই আসবি। মা সরি, আমার জন্য তোমার এই অবস্থা হলো। সেই সময় অর্ণব পেছন থেকে একটা পাথর নিয়ে আর্যকে মারতে গেল। অনামিকা সেটা দেখে ফেলে আর্যর সামনে এসে দাঁড়ালো। পাথরটা অনামিকার কপালে লাগলো, রক্তে ভিজে গেল ওর মুখ। অনামিকা, আর্যর ভেতরটা যেন ছিঁড়ে গেল। সে অনামিকাকে ধরে মাটিতে বসে পড়ল। আর্য সেই কাঠখোট্টা ভাবটা নিমিশেই ওধাও। সে অনামিকার মুখটা নিজের হাতে নিয়ে পাগলের মতো বলতে লাগলো, কেন করলেন এটা? কেন আমার সামনে এলেন? অনামিকা, চোখ মেলুন। সিনিয়রের দায়িত্ব তো জুনিয়রকে বাঁচানো। আচ্ছা আর্য, এখন তো বলবে যে তুমি আমাকে ভালোবাসো। আর্যের চোখ দিয়ে প্রথমবারের মতো জল পড়ল। সে অনামিকার কপালে একটা দীর্ঘ চুমু দিয়ে বলল, আমি আপনাকে অনেক ভালোবাসি অনামিকা। আপনি ছাড়া আমি অসম্পূর্ণ। প্লিজ আমাকে ছেড়ে যাবেন না। পুলিশ এসে দিগন্ত আর অর্ণবকে নিয়ে গেল। অনামিকাকে হাসপাতালে নেওয়া হলো। ওর কপালে 3টা সেলাই পড়েছে, ব্যান্ডেজ মাথায় নিয়ে সে যখন কেবিনে শুয়ে আছে, আর্য পাশে বসে আপেল কাটছে। আর্য, আমার ব্যান্ডেজটা কি খুব বাজে লাগছে? আমি কি আর সুন্দরী নেই? আপনি একটা আস্ত পাগল। মাথার উপর পাহাড় ভেঙে পড়লেও আপনার রূপচর্চার চিন্তা গেল না।
কেন যাবে না? এখন তো তুমি আমাকে ভালোবাসো বলে স্বীকার করেছো। এখন আমাকে সুন্দরী হতে হবে না। এখন থেকে আমি তোমাকে দিয়ে পা টিপে নেব, রান্না করাবো, আর সারা দিন আমাকে কিস করতে হবে। হ্যাঁ, সব করব। এমনকি আপনার ওই সিনিয়র তকমাটাও আমি মেনে নিলাম। মেনে নিলে? তবে এক্ষুনি একটা ডেমো দাও। নার্স আসার আগেই আমাকে একটা আদর করো তো। আর্য লজ্জে লাল হয়ে গেল। সে জানালার দিকে তাকিয়ে বলল, মা বাইরে দাঁড়িয়ে আছে অনামিকা। মা তো আমার দিকেই। মা চায় তার ছেলে একটু রোমান্টিক হোক। আসো না গো। আর্য অনিচ্ছা সত্ত্বেও নিচু হয়ে অনামিকার ঠোঁটে আলতো করে ঠোঁটে ছোঁয়া দিল। অনামিকা খিলখিল করে হেসে উঠল আর আর্য গাল টিপে দিল। আর্য আর অনামিকার এই যুদ্ধ তো শেষ হলো, কিন্তু অর্ণবের এই বিশ্বাসঘাতকতা কি অনামিকা ক্ষমা করতে পারবে? এভাবেই কেটে গেল কিছুদিন। সকালবেলা আর্য অফিসে কিছু ফাইল নিয়ে বসেছিল। দিগন্ত শিকদার জেলে যাওয়ার ওর প্রজেক্টগুলো এখন আর্যর হাতে। ঠিক তখনই অনামিকা রুমে ঢুকলো। পরনে একটা হালকা গোলাপি রঙের শাড়ি, চুলে ব্যান্ডেজটা এখনও আছে, কিন্তু তাতে ওর রূপ যেন আরও খুলেছে। অনামিকার হাতে দুটো বিমানের টিকিট। আর্য ফাইল থেকে চোখ না সরিয়ে বলে, টিকিট দিয়ে কি হবে? আমাদের তো এখন অনেক কাজ বাকি। অনামিকা আর্য ল্যাপটা সজোরে বন্ধ করে দিল। কাজ আমি বুঝি না। আমি জীবন বাঁচি রেখে আমার স্বামীকে বাঁচালাম, আর তুমি আমাকে একটা ট্রিপেও নিয়ে যাবে না? আমরা কাল বান্দরবন যাচ্ছি। বান্দরবান? এই ব্যান্ডেজ নিয়ে পাহাড়ে চড়বেন? আপনার কি বুদ্ধি শুদ্ধি একদম লোপ পেয়েছে? অনামিকা আর্যর কোলের উপর বসে পড়ে, ওর গলায় হাত জড়িয়ে বলে, পাহাড় আমি চড়বো না, তুমি আমাকে কোলে করে চড়াবে। আর শোনো, ওখানে কোনো অফিস নেই, কোনো ল্যাপটপ নেই, শুধু তুমি আর আমি। না বললে কিন্তু আমি এক্ষুনি কপাল থেকে সেলাই খুলে ফেলবো। উফ, আপনি একটা জঘন্য ব্ল্যাকমেইলার। ঠিক আছে, যাচ্ছি। এবার তো কোল থেকে নামুন, মা দেখে ফেললে কি ভাববেন? বান্দরবনের নীলগিরিতে একটা আলিশান কটেজ বুক করেছে অনামিকা। পাহাড়ের চূড়ায় মেঘের আনাগোনা। আর্য চেয়েছিল একটু শান্তিতে পাহাড় দেখবে, কিন্তু অনামিকার ইচ্ছা ভিন্ন। সে আর্যকে দিয়ে হরেক রকমের ঢঙের ছবি তোলাতে ব্যস্ত। আর্য, এই অ্যাঙ্গেল থেকে একটা ফটো তুলো তো। এমনভাবে তুলবে যেন আমাকে মেঘের উপর দাঁড়িয়ে থাকা অপ্সরা লাগে। আপনাকে অপসরা না, ডাইনি লাগছে। রোদে আপনার নাক লাল হয়ে গেছে। চলুন ভেতরে যাই। তুমি আমায় ডাইনি বললে? দাঁড়াও, তোমার শাস্তি পাওনা রইল। বলে অনামিকা পাহাড়ের ঢালু রাস্তা দিয়ে দৌড় দিল। আর্য ভয় পেয়ে ওর পেছনে ছুটল। আরে অনামিকা, আপনার কপালে সেলাই, দৌড়াবেন না। দৌড়াতে গিয়ে অনামিকা ঘাসের উপর আছাড় খেয়ে পড়ল। আর্য দ্রুত গিয়ে ওকে ধরল। অনামিকা ব্যথার ভান করে কান্না শুরু করলো। উফ, আমার মনে হয় পা ভেঙে গেছে, আমি আর হাঁটতে পারবো না। আর্য বাধ্য হয়ে অনামিকাকে পা জকলা করে কটেজ পর্যন্ত নিয়ে এলো। রুমে ঢোকার পর অনামিকা খিলখিল করে হেসে আর্যর গলা জড়িয়ে ধরল। কেমন দিলাম? আমি জানতাম তুমি আমাকে কোলে না নিয়ে ছাড়বে না। জুনিয়রদের উপর সিনিয়রের এইটুকু জোর তো থাকেই। রাতের বেলা কটেজের বারান্দায় আর্য আর অনামিকা বসে আছে। চারিদিকে ঝিঝি পোকার ডাক আর কুয়াশার চাদর। অনামিকা আর্যর বুকের উপর মাথা রেখে শুয়ে আছে। অনামিকা, আপনি মাঝে মাঝে এত পাগলামি করেন কেন? মাঝে মাঝে আমার খুব ভয় হয় আপনাকে নিয়ে। অনামিকা আর্যর চোখের দিকে তাকিয়ে বলে, ভয় পাও না কেন? তুমি আছো না আমাকে সামলানোর জন্য। জানো আর্য, আমি সারা জীবন এমন একজনকেই চেয়েছিলাম যে আমার সব শাসন মুখ বুজে সহ্য করবে, আবার বিপদের সময় বাঘের মতো গর্জে উঠবে। আমি খুব লাকি যে তোমাকে পেয়েছি। অনামিকা আর্যর শার্টের বোতাম নিয়ে খেলা করতে করতে ওর কপালে একটা চুমু দিল। আর্য ভেতরে সেই কাঠখোট্টা ভাবটা গলে জল হয়ে গেল। সে অনামিকাকে শক্ত করে জড়িয়ে ধরল। আমিও হয়তো আপনাকে ছাড়া এত দূর আসতে পারতাম না। আপনার জেদি আমাকে বাঁচিয়ে রেখেছে। অনামিকা এবার আর্য ঠোঁটে আলতো করে কামড় দিল। আর্য শিহরিত হয়ে উঠল। অনামিকা ফিসফিস করে বলল, কাল তো আমাদের বাসর রাতটা ঠিকঠাক হয়নি, কিন্তু আজ কোনো অজুহাত চলবে না। আর্য আর কোনো কথা বলল না। সে অনামিকাকে বিছানায় শুয়ে দিয়ে ওর উপর ঝুঁকে পড়ল। কুয়াশা ঘেরা সে নির্জন পাহাড়ে আর্য আর অনামিকার ভালোবাসা এক অন্য মাত্রায় পৌঁছালো। সিনিয়রের দাপট আর জুনিয়রের তেজ একে অপরের ভেতরে বিলীন হয়ে গেল। তাদের শরীরের উত্তাপে যেন পাহাড়ের শীতলতাও হার মানল। দীর্ঘক্ষণ ধরে চলা সেই গভীর ঘনিষ্ঠতায় অনামিকা বারবার আর্যর পিঠে নখ দিয়ে আঁচড় কাটছিল, আর আর্য ওর ঘাড়ে কাছে মুখ লুকিয়ে তপ্ত নিঃশ্বাস ফেলছিল।
সকালবেলা আর্য যখন ঘুম ভাঙল সে দেখল অনামিকা নেই। ও ভয় পেয়ে গেল। বাইরে বেরিয়ে দেখল অনামিকা স্থানীয় পাহাড়িদের সাথে গোল হয়ে বসে মদ তৈরি প্রক্রিয়া দেখছে। অনামিকা, আপনি এখানে কি করছেন? আপনার মাথা কি আসলেও গেছে? অনামিকা একটা বাঁশের গ্লাস হাতে নিয়ে বলে, আর আরে আর্য এসো, এরা বলছে এই ড্রিঙ্কটা খেলে নাকি সব টেনশন দূর হয়ে যায়, একটু ট্রাই করো না। খবরদার, ওটা ছোবেন না। চলুন রুমে চলুন, আমরা আজই ঢাকা ফিরছি। আমি যাব না, আমার পাহাড় ভালো লেগেছে, আমি এখানে ঘর বাঁধবো। ঘর বাঁধবেন? খাবেন কি? পাহাড়ি জুম চাষ করবেন? চলুন বলছি। আর্য জোর করে অনামিকাকে কাঁধে তুলে নিয়ে রুমের দিকে হাঁটা দিল। অনামিকা পা ছুড়ে চিৎকার করতে লাগলো। ছাড়ো আমায়, আমি বড়, আমি সিনিয়র, তুমি আমাকে এইভাবে কাঁধে নিতে পারো না। আর যদি বস তার হাজবেন্ডের উপর ডমিনেট করে? সিনিয়রের মেয়াদ শেষ, এখন থেকে সব আমার হুকুমে চলবে। ঢাকায় ফেরার পর আর্য আর অনামিকা যখন একসাথে অফিসে ঢুকলো সবাই অবাক। আর্য এখন অনামিকার অফিসের শুধু স্বামী নয়, সে এখন বোর্ড অফ ডিরেক্টরসের চেয়ারম্যান। অনামিকা নিজের কেবিনে বসে ফাইল দেখছিল। আর্য ঢুকে ওর চেয়ারটা ঘুরিয়ে দিল। ম্যাডাম, আজ থেকে অফিসে একটা নতুন নিয়ম চালু হয়েছে। কোনো বস তার স্টাফের ওপর ডমিনেট করতে পারবে না। আর যদি বস তার হাজবেন্ডের উপর ডমিনেট করে? তবে হাজব্যান্ড তাকে এই কেবিনেই লক করে রোম্যান্স করবে। অনামিকা হেসে আর্য টাই ধরে টেনে ওর কাছে টেনে নিল। ঠিক তখনই অর্ণবের ফোন এলো জেলখানা থেকে। অনামিকার মুখটা শক্ত হয়ে গেল। আর্য ফোন কেটে দিল। ওদের চ্যাপ্টার ক্লোজ অনামিকা, এখন শুধু আমরা আর আমাদের ভবিষ্যৎ। অনামিকা আর্যকে জড়িয়ে ধরে টুকরে কেঁদে উঠল। আর্যকে সান্ত্বনা দিয়ে নিজের বুকে আগলে রাখলো। সে জানলো এই তেজি সিনিয়র মেয়েটা আসলে ভেতরে ভেতরে খুব নরম, যাকে আগলে রাখার দায়িত্ব এখন শুধুই আর্যর। সকালবেলা আর্য আয়নার সামনে দাঁড়িয়ে টাই বাঁধছিল। আয়নায় দেখলো অনামিকা দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে দুষ্টু হাসছে। ওর হাতে আর্য ফোনের চার্জার। চার্জারটা দিন অনামিকা, অফিসে দেরি হয়ে যাচ্ছে। আজ একটা বড় ফরেন ক্লায়েন্টের সাথে মিটিং আছে। অনামিকার চার্জারের তারটা আঙ্গুলে প্যাঁচাতে প্যাঁচাতে আর্যর কাছে এসে বলে, মিটিং তো দুপুর 1টায়, এখন মাত্র 10টা বাজে। এত তাড়াতাড়ি অফিসে গিয়ে কার সাথে ফ্লার্ট করার প্ল্যান করছো শুনি? তোমার এই নতুন সেক্রেটারি মেয়েটার সাথে? হ্যাঁ, সেক্রেটারি মেয়েটা আপনার নিজের অ্যাপয়েন্ট করা, আর আমি ওখানে কাজ করতে যাই, প্রেম করতে নয়। চার্জার দিন। দেব, যদি তুমি আমার একটা শর্ত মানো। আজ অফিসে তুমি আমার কেবিনে বসে কাজ করবে, আমি সিসিটিভিতে সারাক্ষণ তোমাকে দেখতে চাই। আপনি কি পাগল? অফিসের লোক হাসাহাসি করবে, আমি আপনার আঁচল ধরার স্বামী হয়ে থাকতে পারবো না। দিন বলছি। আর্য চার্জারটা কেড়ে নিতে গেল, কিন্তু অনামিকা চট করে চার্জারটা নিজের নাইটির ভেতর লুকিয়ে ফেলল। আর্য থমকে গেল। অনামিকা ভ্রু নাচিয়ে বলল, নাও, হিম্মত থাকলে বের করে নাও। আর্য রাগে আর লজ্জায় লাল হয়ে গেল। সে জানে অনামিকার সাথে তর্কে জেতা অসম্ভব। সে কোনো কথা না বলে ঘর থেকে বেরিয়ে যেতে চাইল। অনামিকা পেছন থেকে জড়িয়ে ধরে খিলখিল করে হেসে উঠল। আরে রাগ করো কেন? তুমি রাগলে তো তোমাকে আরো কিউট লাগে। আচ্ছা যাও, এই নাও তোমার চার্জার, কিন্তু লাঞ্চে আমি যা পাঠাবো তাই খেতে হবে, কোনো বাইরের খাবার চলবে না। দুপুরবেলা আর্য যখন ক্লায়েন্টদের সাথে খুব সিরিয়াস আলোচনা করছে, ঠিক তখনই অফিসের পিয়ন একটা বিশাল বড় টিফিন ক্যারিয়ার নিয়ে ঢুকলো। সাথে একটা চিরকুট। আর্য চিরকুট খুলে দেখলো তাতে বড় বড় অক্ষরে লেখা, সবটুকু খাবে বাবু, না খেলে রাতে ঘরে ঢুকতে দেব না। ইতি তোমার কিউট বস। ক্লায়েন্টরা আর্যর দিকে তাকিয়ে মুচকি হাসছে। আর্যর ইচ্ছে করছিল মাটির নিচে ঢুকে যেতে। সে কোনো মতে মিটিং শেষ করে অনামিকার কেবিনে ঢুকলো। অনামিকা, এসব কি? অফিসের পিয়নের সামনে আপনি ওসব চিরকুট লেখেন কেন? আমার মান সম্মান বলে কিছু রাখলেন না? অনামিকা চেয়ারে পা তুলে বসে আপেল খেতে খেতে বলে, সম্মান দিয়ে কি হবে, পেট ভরাটাই আসল। আর শোনো, আজ রাত্রে আমাদের বাড়িতে একটা ছোট্ট পার্টি আছে। আমি একটা থিম ড্রেস চুজ করেছি, আমরা দুজনে ম্যাচিং করে পরবো। আমি কোনো থিম ড্রেস পরবো না, আমি সিম্পল শার্ট প্যান্ট পরবো। অনামিকা দাঁড়িয়ে আর্যর টাই ধরে টেনে নিজের মুখের কাছে এনে বলে, তুমি কি ভুলে গেছো আমি তোমার সিনিয়র? সিনিয়রের হুকুম অমান্য করার শাস্তি জানো তো? সারা রাত বারান্দায় দাঁড়িয়ে থাকতে হবে।
রাতের পার্টিতে অনামিকা আর্যকে জোর করে একটা রাজকীয় মেরুন কালারের শেরওয়ানি পরালো আর নিজে পরলো একই রঙের ভারী কাজের লেহেঙ্গা। পার্টিতে সবাই ওদের জুটির প্রশংসা করছে, কিন্তু অনামিকার নজর সারাক্ষণ আর্যর দিকে। আর্য কোনো মেয়ের সাথে কথা বলে অনামিকা সেখানে গিয়ে হাজির হয়। পার্টির এক কোণে আর্যর এক পুরনো বান্ধবী রিয়ার সাথে দেখা হলো। রিয়া আর্যর হাত ধরে কথা বলছিল। দূর থেকে অনামিকার চোখ দিয়ে যেন সেই আগুন বের হতে লাগলো। সে সোজা সেখানে গিয়ে আর্যর হাত নিজের হাতের ভেতর পুরে নিল। হাই রিয়া। আর্যর কথা বলা শেষ হলে ওকে একটু আমাদের কাছে দেবে? আসলে ওর বউ হিসাবে আমার ডিমান্ড একটু বেশি, তো তাই ওকে এক মুহূর্ত চোখের আড়াল করতে পারি না। রিয়া অপ্রস্তুত হয়ে চলে গেল। আর্যর আগে গজগজ করতে করতে বলল, আপনি খুব বেশি করছেন অনামিকা, ও আমার জাস্ট ফ্রেন্ড ছিল। ফ্রেন্ডের হাত ধরার দরকার কি? হাত ধরার জন্য তো আমি আছি। চলো ডান্স ফ্লোরে চলো। আর্যকে একরকম টেনে হিঁচড়ে ডান্স ফ্লোরে নিয়ে গেল অনামিকা। রোমান্টিক মিউজিকের তালে অনামিকা আর্য বুকের উপর লেপ্টে রইল। আর্যর রাগটা ধীরে ধীরে কমতে লাগলো। অনামিকার গায়ে সেই চেনা সুগন্ধ আর চোখের মায়ে আর্য আবার হার মানল। পার্টি শেষ হওয়ার পর অনামিকা আর্যকে নিয়ে রুমে ঢুকলো। আর্য খুব ক্লান্ত ছিল। সে সোফায় বসতে চাইল, কিন্তু অনামিকা দরজা লক করে দিয়ে চাবিটা ডয়ারে ফেলে দিল। আজ তুমি অনেক মেয়েদের সাথে হেসে হেসে কথা বলেছ, তার শাস্তি তো পাওনা রইল। শাস্তি মানে? আমি তো কোনো অপরাধ করিনি। অপরাধ করেছো, আমার অনুমতি ছাড়া অন্য মেয়ের দিকে তাকিয়েছো। এখন পেনাল্টি হিসেবে তোমাকে আমাকে খুশি করতে হবে। অনামিকা আর্যর শেরওয়ানির বোতামগুলো এক একে খুলতে শুরু করলো। আর্যর হার্টবিট বেড়ে গেল। সে অনামিকাকে জড়িয়ে ধরল। আপনি আসলেও একটা জাদুকরী মেয়ে, সারাদিন জ্বালান, আবার রাতেই সব রাগ জল করে দেন। অনামিকা আর্যর কানে কামড় দিয়ে বলে, সিনিয়র বলে কথা, বাগে আনার টেকনিক তো জানতেই হবে। সে রাতে অনামিকার রোমান্টিক পাগলামি সব সীমা ছাড়িয়ে গেল। আর্যর শরীরের প্রতিটি কোষে অনামিকা নিজের অধিকারের ছাপ এঁকে দিল। দীর্ঘক্ষণ ধরে চলা সেই গভীর ঘনিষ্ঠতায় আর্য সব বিরক্তি আর ক্লান্তি ধুয়ে মুছে গেল। সে বুঝতে পারল অনামিকা যতই পাগলামি করুক, এই পাগলামিটাই আর্যর জীবনের সব থেকে বড় প্রাপ্তি। রাত ৩টে। আর্য যখন গভীর ঘুমে, অনামিকা তখন আর্যর ল্যাপটপটা খুলে বসেছে। সে আর্যর ফেসবুক আর হোয়াটসঅ্যাপ চেক করছে। হঠাৎ একটা মেসেজ দেখে অনামিকা ভুরু কুঁচকে গেল। মেসেজটা আর্যর মায়ের এক পুরনো বান্ধবী ছেলের কাছ থেকে এসেছে। তাতে লেখা, আর্য, তোমার বাবার সেই হারানো হুইলটা আমি খুঁজে পেয়েছি। কাল বিকালে ক্যাফেতে দেখা করো। অনামিকা ল্যাপটপ বন্ধ করে আর্যর ঘুমন্ত মুখের দিকে তাকালো। সে মনে মনে ভাবল, আর্যকে এই ঝামেলার মধ্যে আমি একলা যেতে দেব না। সিনিয়রের গোয়েন্দাগিরি এবার আবার শুরু হবে। সকালবেলা আর্য ঘুম থেকে উঠে দেখল অনামিকা বিছানেই নেই। সাধারণত অনামিকা বেলা পর্যন্ত ঘুমায়, কিন্তু আজ সে আগেভাগে উঠে তৈরি। আর্য বাথরুমে যাওয়ার জন্য পা বাড়াতে দেখল দরজার উপর একটা বড় পোস্টার লাগানো। আজকের দিনে স্বামীর জন্য 5টি নিয়ম। 1. ব্রেকফাস্টে নিজের হাতে আমাকে খাইয়ে দিতে হবে। 2. আমার জন্য নীল রঙের একটা শাড়ি পছন্দ করে দিতে হবে। সারাদিন অন্তত 10 বার আমাকে আই লাভ ইউ বলতে হবে। 4. কোনো বাইরের কল ধরা যাবে না। 5. রাতে বাড়ি ফেরার সময় আমার প্রিয় চকলেট গাভা কেক আনতে হবে। আর্য হো হো করে হেসে উঠল। সে বুঝল অনামিকা তাকে ব্যস্ত রাখতে চাইছে, যাতে সে ওই ক্যাফেতে একা যেতে না পারে। আর্য অনামিকাকে পেছন থেকে জড়িয়ে ধরে। আপনার এই নিয়মগুলো তো বেশ কঠিন অনামিকা আপু, বিশেষ করে ওই চকলেট কেকের বিষয়টা। অনামিকা ঘুরে আর্য নাকে নিজের নাক ঘষে। কঠিন না হলে সিনিয়রের শাসন হবে কি করে? আর শোনো, আজ বিকেলে আমার সাথে একটু শপিংয়ে যেতে হবে, কোনো বাহানা চলবে না। আর্য মনে মনে ভাবল, বিকেলে তো আমার ওই ক্যাফেতে যাওয়ার কথা। অনামিকা নিশ্চয়ই কিছু টের পেয়েছে। রাজি হওয়ার ভান করে অনামিকাকে আদর করে ব্রেকফাস্ট টেবিলে নিয়ে এলো। ব্রেকফাস্টে অনামিকা আর্যকে দিয়ে ডিম পোজ আর স্যান্ডউইচ বানিয়ে নিল। আর্য যখন লোকমা তুলে অনামিকার মুখে দিচ্ছিল, অনামিকা দুষ্টামি করে আর্যর আঙ্গুলে কামড় দিল। আহ, আপনি কি মানুষ না রাক্ষসী? আঙুলটাই তো খেয়ে নিতেন। রাক্ষসী তো, তোমার মতো মিষ্টি জামাই পেলে যে কেউ কামড়ে দেবে। আচ্ছা আর্য, তুমি কি আজ বিকেলে কোথাও যাবে? আর্য একটু থতমত খেয়ে যায়। না তো, কেন? আপনি তো শপিংয়ের কথা বললেনই। মিথ্যে বলা শিখেছো আমার কাছে? দাঁড়াও বাছা, মজা দেখাচ্ছি।
বিকাল 4টে। আর্য কোনো মতে অনামিকাকে একটা পার্লারে বসিয়ে রেখে চলল সেই ক্যাফেতে। সে জানতো না অনামিকা পার্লারের পেছনে দরজা দিয়ে বেরিয়ে অলরেডি একটা বোরকা পরে ক্যাফেতে হাজির। আর্য ক্যাফেতে বসে তার বাবার বন্ধুর ছেলে আকাশের জন্য অপেক্ষা করছে। আকাশ আসতেই একটা খাম বের করে আর্যর হাতে দিল। আর্য, এই উইলে তোমার বাবার সম্পত্তির সব হিসাব আছে, এমনকি তোমার সেই হারানো পৈতৃক ভিটার দলিলও এর ভিতরে। ঠিক সেই সময় পাশের টেবিল থেকে এক বোরকা পরা মহিলা হুট করে উঠে এসে আর্যর কান ধরল। আর্য তো আকাশ থেকে বলল। অনামিকা বোরকার নিকাব সরিয়ে দেয়। ধরা খেয়ে গেছেন মিস্টার হাজবেন্ড? আমাকে পার্লারে বসিয়ে এখানে লুকিয়ে অন্য পুরুষের সাথে গোপন বৈঠক? আমার পারমিশন ছাড়া দলিল নিচ্ছ কেন? অনামিকা, আপনি এখানে এই বেশে? আপনি কি আমাকে স্পাই করছেন? ভাবি তো বেশ স্মার্ট আর্য, তোকে তো এক মুহূর্তের জন্য ছাড়ছে না। আপনি চুপ করুন। আর আর্য, চলো বাসায়। সিনিয়রের চোখ ফাঁকি দেওয়ার অত সহজ না। বাসায় ফেরার পর আর্য আর অনামিকার সাথে একচোট ঝগড়া হলো। আর্য মেজাজ খারাপ হলো। অনামিকা তাকে বিশ্বাস করেনি। আপনি আমার পার্সোনাল স্পেসে কেন ঢুকছেন অনামিকা? আমার বাবার উইলের ব্যাপার আমি হ্যান্ডেল করতে পারি। আমি শুধু তোমাকে প্রোটেক্ট করতে চেয়েছিলাম আর্য। অর্ণবার দিগন্ত শিকদার এখনো তলে তলে কলকাঠি নাড়ছে। আমি তোমাকে একলা ছাড়তে ভয় পাই। অনামিকার কান্না দেখে আর্যর রাগ পানি হয়ে গেল। সে অনামিকাকে কাছে টেনে নিল। অনামিকা আর্যর বুকের বোতাম খুলতে খুলতে বলল, শাস্তি হিসেবে আজ তোমাকে নীল শাড়িটা আমাকে পরিয়ে দিতে হবে। আর উইলের ফাইলটা আমি কাল চেক করব। আর্য হেসে দিল। সে আলমারি থেকে নীল শাড়ি বের করে অনামিকাকে পরিয়ে দিতে শুরু করলো। শাড়ি পরানোর ওসিলায় আর্য অনামিকার উন্মুক্ত কোমরে হাত রাখতে অনামিকা শিউরে উঠল। শাড়ি পরানো তো অনেক কঠিন কাজ, এর জন্য তো একটা বড় পুরস্কার পাওয়া উচিত। পুরস্কার তো পাবেই, তবে আগে কুচিগুলো ঠিক করো। আর্য অনামিকাকে নিজের কাছে টেনে নিয়ে নিবিড়ভাবে কিস করতে লাগলো। নীল শাড়িতে অনামিকাকে তখন নীলপরির মতো লাগছিল। সেই রাতে উইলের রহস্য ছাপিয়ে জয় হলো ওদের ভালোবাসার। আর্য বুঝতে পারলো অনামিকা যতই পাগলামি করুক, ওরেই গোয়েন্দাগিরির পেছনে আছে আর্যকে হারানোর ভয়ে। পরদিন সকালে আর্য আর অনামিকা মিলে উইলটা খুলো। সেখানে লেখা ছিল, আমার সম্পত্তির অর্ধেক আর্যর আর বাকি অর্ধেক সেই মেয়ের যে আর্যকে তার সব বিপদে আগলে রাখবে এবং যাকে আর্য মন থেকে ভালোবাসবে। অনামিকা উইলটা পরে হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খেতে লাগলো। দেখেছো, তোমার বাবাও জানতেন আমি আসব। এখন তো আমি অফিসিয়ালি তোমার অর্ধেক সম্পত্তির মালকিন। এখন থেকে তোমার সব টাকা আমার। টাকা তো আপনারই ছিল অনামিকা ম্যাম, আপনি তো জোর করে আমাকেই কিনে নিয়েছেন। কিনে নিয়েছি মানে? আমি তো তোমাকে লিজে নিয়েছি সারা জীবনের জন্য। এখন চলো ওই পৈতৃক ভিটা দেখতে যাব। ওখানে গিয়ে আমরা আবার নতুন করে বাসর করব। সকালবেলা আর্য তৈরি হয়ে জিপ গাড়িতে উঠতে যাবে। ঠিক তখনই অনামিকা রাজকীয় এক সাজে বারান্দায় এসে দাঁড়ালো। পরনে লাল পাড়, সাদা শাড়ি, কপালে বড় লাল টিপ আর হাতে একগুচ্ছ কাছের চুড়ি। ওকে দেখে মনে হচ্ছে 80 দশকের কোনো বনেদি বাড়ির বউ। অনামিকা, আমরা কোনো শুটিংয়ে যাচ্ছি না, আমরা একটা পুরনো ভাঙা বাড়ি উদ্ধার করতে যাচ্ছি। এই ভারী শাড়ি পরে আপনি ওখানে হাঁটবেন কি করে? অনামিকা নিচে নেমে এসে আর্যর হাত ধরে। হাঁটবো না তো তুমি আমায় কোলে তুলে নেবে। আর শোনো, ওই বাড়ির আসল মালিকের বউ আমি, তাই এন্ট্রিটা হতে হবে একদম রাজকীয়। চলো। আর্য দীর্ঘশ্বাস ফেলে গাড়ি স্টার্ট দিল। অনামিকা গাড়িতে সারা রাস্তা আর্যকে এটা সেটা খাইয়ে দিচ্ছে আর গান গাইছে। আর্যর বিরক্তি লাগলো অনামিকার ওই উচ্ছল হাসি দেখে। সে আর কিছুই বলতে পারল না। পুরান ঢাকার সেই সংকীর্ণ গলির ভেতরে গাড়িটা, চারিদিকে লতাপাতা আর শ্যাওলা জমে আছে। গেটের সামনে আসতেই দেখা গেল দুজন লাঠিয়াল গাড়িটা পাহারা দিচ্ছে। ওরা দিগন্ত শিকদারের পুরনো লোক। এই যে বাবু, কার বাড়ি ঢুকে পড়েছেন? এটা এখন শেখদার সাহেবের সম্পত্তি, যান নিয়ে পালান। আর্যর রক্ত মাথায় চড়ে গেল। সে কিছু বলার আগেই অনামিকা গাড়ির হর্ন বাজাতে বাজাতে নিচে নামলো। এই যে 2 পয়সার গুন্ডারা, তোদের শিকদার সাহেব এখন জেলের ঘানি টানছে। এই নে আদালতের নোটিশ আর উইলের কপি। আর যদি এক পা এগিয়েছিস তবে তোদের হাড়গোড় ভেঙে এই ড্রেনে ফেলে দেব।
অনামিকার এমন তেজি রূপ দেখে লাঠিয়ালটা থমকে গেল। আর্য লাঠিয়ালদের কলা ধরে একপাশে সরিয়ে দিয়ে গেটের তালা ভেঙে ভেতরে ঢুকলো। অনামিকা পেছনে পেছনে এসে বলল, বাড়িটা তো বেশ বড় আর্য, কিন্তু চারদিকে যা ধুলো, আমার তো সর্দি হয়ে যাবে। আমি বলেছিলাম না আপনাকে আসতে হবে না, এখন দাঁড়িয়ে থাকুন, আমি ভেতরটা চেক করে আসছি। কাভি নেহি, আমি তোমাকে একলা ছাড়ছি না। বাড়ির ভেতরে ঢুকে আর্য সোজা তার বাবার লাইব্রেরি ঘরে গেল। পুরনো আস্তরণ সরাতে এক গোপন লকার দেখতে পেল। আর্য পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করছে কিন্তু খুলছে না। অনামিকা আর্যর কাঁধে থুতনি রেখে বলে, পাসওয়ার্ড কি তোমার জন্ম তারিখ নাকি তোমার মার? সব ট্রাই করেছি, হচ্ছে না। আমার বিয়ের তারিখটা দিয়ে দেখো তো। তোমার বাবা হয়তো জানতে নেই পাসওয়ার্ডটা শুধু তোমার বউই খুলতে পারবে। আর্য হেসে অনামিকার কথা মতো ওদের বিয়ের তারিখ প্রেস করলো। টুম করে শব্দ হয়ে লকারটা খুলে গেল। আর্য আর অনামিকা দুজনেই স্তম্ভিত। ভেতরে এক গাদা সোনার গহনা আর একটা ডায়েরিতে লেখা আছে দিগন্ত শিকদার কিভাবে আর্যর বাবার খাবারে বিষ মিশিয়েছিল এবং অর্ণব কিভাবে সেই ডিলটা সাকসেসফুল করেছিল। আর্য ডায়েরিটা বুকে চেপে ধরে। পেয়েছি, আজ আমার বাবার খুনের সব প্রমাণ আমার হাতে। দিগন্ত আর অর্ণব এবার আর রক্ষা পাবে না। অনামিকা আর্যর হাত শক্ত করে ধরল। ওর চোখেও জল। আমি সাথে আছি আর্য, সব সময়। হঠাৎ অনামিকার মুড চেঞ্জ হয়ে গেল। সে আর্যর দিকে তাকিয়ে বলল, আচ্ছা আর্য, এই লাইব্রেরিটা বেশ রোমান্টিক না? চারদিকে পুরনো বইয়ের ঘ্রাণ আর আবছা আলো। একটা কিস করো না। অনামিকা, আমরা এখানে খুনের প্রমাণ খুঁজছি আর আপনার মাথায় কিস ঘুরছে। খুনের প্রমাণ তো পেয়ে গেছো, এখন একটু বউয়ের খেয়াল রাখো। দেখো ধুলায় তোমার শাড়িটা নষ্ট হয়ে গেছে। অনামিকা আর্যর সাথে কলার ধরে নিচের দিকে টেনে নিল। আর্য আর নিজেকে সামলাতে পারল না। সেই ধুলোমাখা পূর্ণ লাইব্রেরিতে বাবার স্মৃতিমাখা ঘরের মাঝখানে সে অনামিকার ঠোঁটে নিবিড়ভাবে হারিয়ে গেল। সিনিয়রের সেই জেদি ভালোবাসা আর্য সব দুঃখ ভুলিয়ে দিল। আর্য সন্ধ্যায় ঠিক করলো তারা আজ রাতে বাড়িটা পরিষ্কার করে এখানে থাকবে। মাকেও ফোন করে জানিয়ে দিল। অনামিকা নিজের হাতে একটা ঘর পরিষ্কার করলো। সে মোমবাতি জ্বালিয়ে সারা ঘর সাজালো। বিদ্যুৎ নেই এখানে, আপনি মোমবাতি জ্বালিয়ে বসে আছেন। বিদ্যুৎ দিয়ে কি হবে? আজ আমরা মোমবাতির আলোয় ডিনার করব। আর শোনো, আজ কিন্তু আমি মেঝেতে ঘুমাবো না। তুমি আমাকে তোমার কোলের উপর নিয়ে বসে থাকবে। আপনি আসলেই একটা পাগলি। আচ্ছা ঠিক আছে, আপনার কথাই সই। আজও মেঝেতে একটা চাদর বিছালো। অনামিকা আর্যর বুকে মাথা রেখে শুয়ে পড়ল। বাইরে ঝিঝিপকার ডাক আর ভেতরে মোমবাতির আলো। অনামিকা আর্যর আঙ্গুল নিয়ে খেলতে খেলতে বলল, আর যে বাড়িটা আমরা আবার আগের মতো করব। এখানে আমাদের ছোট ছোট বাচ্চারা খেলবে। আর্য অনামিকার কপালে চুমু দিয়ে বলে, বাচ্চাদের কথা পরে হবে, আগে এই সিনিয়র বউকে সামলাই। আর্য অনামিকাকে নিজেদের সাথে পিষে ধরল। সেই রাতে পুরনো প্রাসাদের দেওয়ালে দেওয়ালে অনুরণিত হলো ওদের ভালোবাসার শব্দ। অনামিকার আদিম নেশা আর আর্য দীর্ঘদিনে জমে থাকা আবেগ এক হয়ে মিশে গেল। দীর্ঘক্ষণ ধরে চলা সেই ঘনিষ্ঠতায় অনামিকা বারবার আর্যর নাম ধরে ডাকছিল, যেন সে আর্যকে নিজের আত্মার ভেতর গেঁথে নিতে চায়। ভোরবেলা যখন আর্যর ঘুম ভাঙল, সে দেখল গেটের বাইরে কয়েকটা কালো গাড়ি এসে দাঁড়িয়েছে। গাড়ি থেকে নামল দিগন্ত শিকদারের সেই বড় ছিলেন যে বিদেশ থেকে ফিরেছে তার বাবার প্রতিশোধ নিতে। অনামিকা তৈরি হয়ে নিন, আসল লড়াই এবার শুরু হতে যাচ্ছে। অনামিকা চোখ মুছে শাড়ির আঁচলটা কোমরে শক্ত করে বাঁধল। আমি রেডি আর্য। সিনিয়রের সামনে দিয়ে যেতে হলে ওদের আগে আমাদের সাথে লড়তে হবে। গেটের বাইরে কালো গাড়ির পহর দেখে আর্য দ্রুত ডায়েরিটা নিজের হুডির ভেতর লুকিয়ে নিল। অনামিকা তখন ওর অগোছালো শাড়িটা ঠিক করে আর্যর পাশে এসে দাঁড়িয়েছে। ওর চোখে এখন আর সেই রোমান্টিক নেশানেই আছে শিকারী বাঘিনী ক্ষিপ্ততা। অনামিকা, আপনি পেছনের দরজা দিয়ে বের হয়ে যান। জাওয়াদ খুব বিপজ্জনক, ও ওর বাবার চেয়েও নিষ্ঠুর। একদম চুপ। আমি তোমাকে আগেও বলেছি, সিনিয়রের সাথে কোনো জুনিয়র বলি হতে পারে না। আমি কোথাও যাচ্ছি না। চলো দেখি ওই বিলেতি কুত্তা কত বড় শিকারী। জাওয়াদের হাতে একটা বেসবল ব্যাট। সে সশব্দে দরজার লাথি মেরে ভেতরে ঢুকলো। পেছনে তার 1 ডজন সশস্ত্র গুন্ডা। বাহ, চমৎকার রোমান্টিক জায়গা তো বেছে নিয়েছো আর্য। তা বাবা, ডায়েরিটা কি আজ বাসর রাতের গল্প হিসেবে পড়বে বলে ঠিক করেছো? ডায়েরিটা তোর বাবার পাপের দলিল জাওয়াদ।
এটা এখন পুলিশের হাতে যাবে। তুই এখান থেকে ফিরে যা, নয়তো তোর কপালেও তোর বাবার মতো জেলের ভাত জুটবে। পুলিশ? পুলিশ আসার আগে এই পুরনো বাড়ির তোর আর তোর এই সুন্দরী বইয়ের খবর হবে। গাড়িটা দে, নয়তো তোর সামনেই অনামিকাকে তুলে নিয়ে যাব। জাওয়াদের এই নোংরা কথা শুনে আর্য রক্ত মাথায় চড়ে গেল, কিন্তু আর্য কিছু করার আগেই অনামিকার সামনে এগিয়ে গেল। অনামিকা হুট করে ওর শাড়ির আঁচলটা কোমরে এক পাক দিয়ে ভালো করে খুঁট দিয়ে বাঁধল। তারপর হাতের কাছে চুড়িগুলো ঝনঝন করে ভেঙে ফেলল। এই যে লন্ডনী বাদর, তোমার সাহস তো কম না। আমার সামনে দাঁড়িয়ে আমার হাজবেন্ডকে থ্রেট দিচ্ছ আর আমাকে তুলে দিবি? আয় দেখি তোর কত জোর। অনামিকা হুট করে লাইব্রেরি কোণ থেকে একটা পুরনো পিতলের ফুলদানি তুলে জাওয়াদের দিকে ছুঁড়ে মারল। জাওয়াদ মাথা সরিয়ে নিল। ফুলদানিটা তার এক গুন্ডার নাকে লাগলো। অনামিকা, আপনি এটা কি করলেন? দাঁড়িয়ে থাকো না আর্য, মার শুরু করো। আমি ডান দিক সামলাচ্ছি, তুমি বাম দিক। আর্য আর দেরি করলো না, সে একটা কাঠের চেয়ার ভেঙে জাওয়াদের গুন্ডাদের উপর ঝাঁপিয়ে পড়ল। আর্যর খুশি আর লাথিতে গুন্ডারা ধরাশায়ী হতে শুরু করলো। অন্যদিকে অনামিকা কোনো অংশে কম নয়। সে লঙ্কার গুঁড়ো যা সে সবসময় ব্যাগে রাখে বের করে জাওয়াদের চোখে স্প্রে করে দিল। জাওয়াদ চোখ চেপে ধরে চিৎকার করে, আহ, আমার চোখ! শয়তান মেয়ে, তোকে আমি ছাড়বো না। ছাড়বি না মানে? আগে চোখে পানি দে, তারপর কথা বলিস। অনামিকা একটা পুরনো ভারী হারিকেন দিয়ে জাওয়াদের পিঠে সজোরে আঘাত করলো। জাওয়াদ মাটিতে পড়ে কুঁকড়ে গেল। পুরো ঘর তখন রণক্ষেত্রে পরিণত হয়েছে। আর্য শেষ গুন্ডাটাকে জানালার কাছ দিয়ে বাইরে ফেলে দিয়ে হাঁপাতে হাঁপাতে অনামিকার কাছে এলো। অনামিকার কপালে ঘাম, শাড়ির এক পাশ ছিঁড়ে গেছে, কিন্তু ওর মুখে জয়ের হাসি। আর্য অনামিকাকে জড়িয়ে ধরে। আপনি তো আসলেও রণচণ্ডী। আমি তো জানতাম আপনি শুধু বকবক করতে পারেন। বকবক তো করি, তবে দরকারে মানুষের হাড়ও চিবাই। এখন ওই জাওয়াদকে বেঁধে ফেলো। আর্য জাওয়াদকে দড়ি দিয়ে চেয়ারের সাথে বাঁধল। ঠিক তখন পুলিশের সাইরেন শোনা গেল। আর্য সেই গোপন সোর্স পুলিশ নিয়ে হাজির হয়েছে। জাওয়াদ আর তার দলবলকে পুলিশ ভ্যানে তোলা হলো। পুলিশ চলে যাওয়ার পর আর্য আর অনামিকা বিধ্বস্ত অবস্থায় সেই লাইব্রেরি মেঝেতে বসে পড়ল। আর্য অনামিকার মুখটা নিজের হাতে তালুর মধ্যে নিয়ে ওর কপালে একটা দীর্ঘ চুমু দিল। থ্যাংক ইউ অনামিকা, আপনি আজ না থাকলে হয়তো আমি নিজেকে সামলাতে পারতাম না। আবার থ্যাংক ইউ? আমি কি তোমার বাইরের কেউ? সিনিয়রের সম্মান তো জুনিয়রকেই রক্ষা করতে হবে। আচ্ছা আর্য, আমার খুব পানির পিপাসা পেয়েছে। আর্য উঠে পানি আনতে যাচ্ছিল, কিন্তু অনামিকা ওর হাত টেনে আবারও নিচে বসিয়ে দিল। পানির চেয়েও বড় একটা ডিমান্ড আছে। আজ তুমি আমায় কথা দিয়েছিলে না, এই বাড়িতে আমরা আবার বাসর করব? কাজ তো শেষ, এখন কথা রাখো। এই অবস্থায় আপনার গায়ে তো ধুলোবালি, কপালে চোট। ধুলোবালি সই, আজ এই বিজয়ের রাতে আমি তোমাকে এক মুহূর্তের জন্যও ছাড়বো না। আর্য অনামিকাকে কোলে তুলে নিয়ে সে পরিষ্কার করা রুমটাতে এলো। মোমবাতিগুলো তখনও জ্বলছিল। আর্য অনামিকাকে বিছানায় শুয়ে দিয়ে ওর ভেজা চুলে ঘ্রাণ নিল। অনামিকা আর্য শার্টের বোতাম খুলতে খুলতে বলল, আর্য, এখন থেকে এই বাড়িটা হবে আমাদের ভালোবাসার দুর্গ। এখানে কেউ আমাদেরকে ডিস্টার্ব করতে পারবে না। আর্য অনামিকার ঠোঁট জোড়া নিজে দখলে নিয়ে নিল। সেই রাতে ঝগড়া, মারামারি আর প্রতিশোধের সব তিক্ততা ধুয়ে মুছে গেল ওদের উষ্ণ মিলনে। অনামিকা আর্যর পিঠের উপর নখ দিয়ে গভীর আঁচড় কাটছিল, আর আর্যর উন্মুক্ত ঘাড়ে নিজের অস্তিত্বের ছাপ এঁকে দিচ্ছিল। দীর্ঘক্ষণ ধরে চলা সেই গভীর ঘনিষ্ঠতায় অনামিকা বারবার ফিসফিস করে বলছিল, তুমি শুধু আমার আর্য, চিরকালের জন্য শুধু আমার। পরদিন সকালে সূর্য যখন উঠল, আর্য দেখল অনামিকা শান্ত শান্তিতে ওর বুকে মাথা রেখে ঘুমাচ্ছে। আর্য মনে মনে ভাবল, এই সিনিয়র মেয়েটা আমার জীবনটাকে নরক বানাতে চেয়েছিল, কিন্তু ওই এখন আমার স্বর্গ। আর্যর অনামিকার জীবনে এখন সব ঝামেলা শেষ, কিন্তু অনামিকার মাথায় তখন নতুন ভূত চাপে। তখন শান্তি মানে এক কাল্পনিক শব্দ। আর্যর পৈতৃক ভিটা উদ্ধারের পর ওরা এখন ঢাকায় নিজেদের প্রাসাদে ফিরেছে। আর্য ভেবেছিল এবার হয়তো একটু শান্তিতে ব্যবসায় মন দিতে পারবে, কিন্তু অনামিকা তো সিনিয়র শিক্ষিক, আর অত সহজে আর্যকে কাজে মন দিতে দেয়। সকালবেলা আর্য ঘুম থেকে উঠে দেখলো ওর সব দামি দামি স্যুট আর শার্ট আলমারি থেকে গায়েব। সেখানে রাখা আছে অদ্ভুত সব ঢিলেঢালা সুতির পাঞ্জাবি আর পায়জামা। অনামিকা, আমার স্যুটগুলো কোথায়?
আজ জাপানিজ ক্লায়েন্টদের সাথে আমার মিটিং। আপনি কি পাগল হয়ে গেছেন? অনামিকা হাতে একটা করলার জুসের গ্লাস নিয়ে রুমে ঢুকে। পাগল হব কেন? আমি রিসার্চ করে দেখেছি টাই স্যুট পরলে মানুষের মেজাজ খিটখিটে থাকে। আজ থেকে তুমি এই পাঞ্জাবি পরে অফিসে যাবে। আর হ্যাঁ, সকালের নাস্তায় পরোটা কাবাব ক্যান্সেল। এই যে তোমার অমৃত তিতা করলার জুস। করলার জুস? আমি এটা কোনোদিন খাবো না। আপনি নিজে খেয়ে দেখুন ওটা কতটা বিষাক্ত। সিনিয়রের হুকুম। আজ থেকে তোমার হেলথ আমি কন্ট্রোল করব। তুমি দিন দিন খুব ফর্সা আর কিউট হয়ে যাচ্ছ। বাইরের মেয়েরা নজর দেয়। তিতা খেলে গায়ের রং একটু চাপা হবে, তখন আমার টেনশন কমবে। হে আল্লাহ, নজর লাগার ভয়ে কেউ স্বামীকে তিতা খাওয়ায়? অনামিকা, আপনি দিন দিন মেন্টাল হয়ে যাচ্ছেন। দুপুরবেলা অনামিকা হুট করে অফিসে হাজির। আর্যর কেবিনে দেখলো আর্যর সেক্রেটারির জন্য ওর জন্য কফি নিয়ে এসেছে। অনামিকা চিল্লানি শুরু করলো। এই যে মিস, কফি নিয়ে আসছো কেন? জানো না আর্যর ক্যাফেন নিষেধ? যাও এক গ্লাস ডাবের পানি নিয়ে আসো। আর আর্য, চলো আজ আমরা লাঞ্চ বাইরে করব না, আমি তোমার জন্য নিজ হাতে রান্না করে এনেছি। আর্য ভয়ে ঢোক গেল, কারণ অনামিকা জীবনে কোনোদিন ডিম ভাজিও ঠিকমতো করেনি। টিফিন ক্যারিয়ার খুলতে দেখা গেল গোটা গোটা আস্ত আলু আর কাঁচামরিচ দিয়ে একটা তরকারি, যা দেখতে অনেকটা মহাপোলাওয়ের মতো। অনামিকা, এটা কি? আলুগুলো তো সেদ্ধই হয়নি। অনামিকা চামচ দিয়ে আর্যর মুখে জোর করে ঢুকিয়ে দিল। কাঁচা সবজিতে ভিটামিন বেশি, চিবিয়ে খাও, তোমার হাড় শক্ত হবে। আর্য কোনো মতে গিলল আর মনে মনে ভাবল, দিগন্ত শিকদারের মায়ের চেয়েও এই রান্না অনেক বেশি যন্ত্রণাদায়ক। রাতে আর্য খুব ক্লান্ত হয়ে ল্যাপটপে কাজ করছিল। অনামিকা এসেও হুট করে ল্যাপটপটা কেড়ে নিয়ে খাটের তলে ছুঁড়ে দিল। আরে, আমার জরুরি প্রেজেন্টেশন ছিল ওটা। কোনো প্রেজেন্টেশন চলবে না, আজ আমাদের মুভি নাইট। আমরা হিমশৈল মুভিটা দেখব। ওটা তো একটা স্যাড মুভি, আপনি তো সারাক্ষণ কাঁদবেন। কাঁদলে তুমি আমায় মুছিয়ে দেবে। আর শোনো, মুভি দেখার সময় তুমি আমাকে পিঠে চড়িয়ে সারা ঘর ঘুরবে। আপনি কি ছোট বাচ্চা? আমি ঘোড়া হব কেন? জুনিয়র হিসেবে সিনিয়রের মনোরঞ্জন করা তোমার দায়িত্ব না? ওঠো বলছি। অগত্যা আর্য অনামিকাকে পিঠে নিয়ে সারা ঘর ঘুরল। অনামিকা ওর কান টানছে আর হাসছে। একসময় আর্য ক্লান্ত হয়ে বিছানায় ধপাস করে পড়ল। অনামিকা ওর ওপর চড়ে বসে ওর পাঞ্জাবির বোতামগুলো খুলতে লাগলো। অনামিকা, প্লিজ, আজ খুব টায়ার্ড, কাল অফিস আছে। অনামিকা আর্যনাকে একটা কামড় দিয়ে বলল, অফিস তো রোজই থাকে, কিন্তু সিনিয়রের ডিমান্ড তো রোজ পূরণ হয় না। আজ তোমার নিস্তার নেই। অনামিকা আর্য বুকের পশম নিয়ে খেলা করতে করতে ওর ঠোঁট নিবিড়ভাবে মিশে গেল। আর্য সব ক্লান্তি নিমিষেই উবে গেল। অনামিকার সেই মাদকতাময় পাগলামিতে আর্য নিজেকে সঁপে দিল। ঘরের এসি তখন 16 ডিগ্রিতে, কিন্তু ওদের শরীরে উত্তাপে যেন ঘরটা জ্বলছে। আর্য, তুমি কি জানো, তুমি যখন রাগ করো তখন তোমাকে আরো বেশি ভালোবাসতে ইচ্ছে করে। আমি জানি, আপনার এই পাগলামি না থাকলে আমার জীবনটা একদম পাঞ্চে হয়ে যেত। আপনি আমার সেই দজ্জাল সিনিয়র, যাকে ছাড়া আমি এক মুহূর্তও চলতে পারি না। সেই রাতে ওদের ঘনিষ্ঠতা এক নতুন উচ্চতায় পৌঁছালো। অনামিকার সেই অধিকার বোধ আর আর্যর আত্মসমর্পণ মিলেমিশে একাকার হয়ে গেল। সকালবেলা আর্য ঘুম থেকে উঠে দেখল ও ডান হাতে একটা মেহেদি দিয়ে বড় করে লেখা প্রপার্টি অফ অনামিকা। অনামিকা, এটা কি করেছেন? আমি কি আপনার জমি যে সাইনবোর্ড লাগিয়ে দিলেন? বউয়ের জমি তো, যাতে অফিসে গিয়ে কোনো মেয়ে তোমার হাত ধরলে বুঝতে পারে এটার মালিক অলরেডি বুকড। আর্য আর কিছু বলল না। সে বুঝলো এই মেয়ের সাথে লড়াই করে জেতা অসম্ভব। সে অনামিকাকে আবার জড়িয়ে ধরে বিছানায় শুয়ে দিল। ঠিক আছে, আমি প্রপার্টি হয়েই থাকব, কিন্তু এই প্রপার্টির ট্যাক্স হিসেবে এখন আপনাকে আমার জন্য চা বানিয়ে আনতে হবে। অনামিকা খিলখিল করে হেসে উঠল। এভাবেই চলতে থাকলো জুনিয়র বর আর সিনিয়র বউয়ের প্রেম কাহিনী।